আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের আজকের যেটি ওয়ান শট ক্লাস সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার উপর। দেখো, নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে ক্লাসটা হচ্ছে অনেক বড় হয়ে যায়। যেমন এখানে কিন্তু একটা দুটো এমসিকিউ না, এখানে হচ্ছে 200 এমসিকিউ। সো সো হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে প্রায় 100টার মতো বাছাই করছি, 100 বা 120টার মতো বাছাই করছি। বাট ক্লাসটা একটু বড় হয়ে যাওয়ায় তো অনেকে বিরক্ত বোধ করে, যার কারণে হচ্ছে আমরা ক্লাসটাকে দুইটা পার্টে নিচ্ছি। সো দুইটা পার্টে নিলে টপিক ওয়াইজ নিব, টপিকগুলো থাম্বনেলে থাকবে, তাহলে যে তুমি ক্লাসগুলো খুব ইজিলি করতে পারবে থাম্বনেল দেখেই। বুঝে গেছে কিনা? আসো, আমাদের এটা ফার্স্ট ক্লাস পার্ট 1। একটু দেখি হচ্ছে সাধারণ বহু নির্বাচনের প্রশ্নগুলো একটু দেখি। চলো আমরা খুব দ্রুত স্টার্ট করি। প্রথম প্রশ্ন আমাদের কি বললো দেখো তো। প্রথম প্রশ্ন বললো, দেখো ভাইয়া একটু দ্রুত বলবো কারণ এখানে থিওরি টাইপ কিন্তু অনেক কিছু আছে। থিওরি টাইপগুলোতে ভালো করতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে? অবশ্যই তোমাকে হচ্ছে বই ভালো করে রিডিং করতে হবে। বিশেষ করে আমি প্রেফার করি হচ্ছে আমি রিসার্চ স্যারের বইটা তুমি যদি একটু রিডিং করো এবং অনুশীলনগুলো ভালো করে পড়ো, তাহলে মোটামুটি থিওরি পার্টটা তুমি ভালো করে পারবা। ম্যাথমেটিক্যাল পার্টটা হচ্ছে ভালো করে পাওয়ার জন্য তোমার ক্যালকুলেশন, তুমি তো মান মুখস্থ করে নিয়ে যেতে পারবে না, তাই না? তোমার ক্যালকুলেশন করতে হবে। সো ওই ক্যালকুলেশনটা আমি দেখবো। আপাতত যেগুলো থিওরি পার্টস সেগুলো দ্রুত বলে দিব এবং থেকে পড়া লাগবে সেটাও আমি জানাই দিব, ঠিক আছে? কোন কোন টপিকগুলো পড়বো মনে রাখবো, বিগত সালে যে প্রশ্নগুলো যে টপিক থেকে আসছে ওই টপিকগুলো ভালো করে আমরা দেখবো। ওকে, আচ্ছা আমি একটু দ্রুত আগাচ্ছি। এখানে কি বললো? নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে কোনটি ধ্রুব নয়। দেখো নিউটনিয়ান বলবিদ্যা, দেখো আমরা জানি নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে স্থান কাল আর হচ্ছে ভর, এগুলো হচ্ছে পরম। হ্যাঁ, এটা কনস্ট্যান্ট। আমার কথা বুঝে গেছে কিনা? এই তো নিউটনের বলবিদ্যা অনুসারে তাহলে নিচের কোনটি নয়? সেটা হচ্ছে ভরবেগ নয়। কিন্তু আইনস্টাইন এগুলোকে বলা হয়, আইনস্টাইন এগুলোকে কি বললো? আপেক্ষিক বলে। আচ্ছা, এবার আমরা চল দেখবো হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র ও জড়তার ধারণা। আচ্ছা, স্থিতি জড়তার উদাহরণ কোনটি? তুমি একটা কাজ করবা, স্থিতি জড়তার উদাহরণগুলো তোমরা পড়বা, ঠিক আছে? যদি না জানো চ্যাটজিপিটি থেকে সার্চ দিবা, ঠিক আছে? বইয়ের মধ্যে সেলু স্যারের বইয়ের মধ্যে বা ইসাক স্যারের বইয়ের মধ্যে কিন্তু স্থিতি জড়তার উদাহরণ যা আছে তুমি এগুলো পড়ে নিবা। ধূলিময় কাপড়ে ধূলিময় পোশাকে আঘাত করা, ঠিক আছে? তারপর হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র ও বলের ধারণা। দ্বিতীয় সূত্র নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা একটু বলে রাখি, নিউটনের যেটা প্রথম সূত্র থেকে প্রথম সূত্রের একটা নাম আছে। নিউটনের গতির প্রথম সূত্রের একটা নাম, তার নামটা হচ্ছে জড়তার জড়তার ধারণা বলা যায়, ঠিক আছে? নিউটনের প্রথম সূত্র থেকে তুমি দুইটা জিনিস জানতে পারবা। দেখো নিউটনের প্রথম সূত্র থেকে তুমি দুইটা জিনিস জানতে পারবে। একটা হচ্ছে জড়তার সংজ্ঞা, জড়তা সম্পর্কে হ্যাঁ জানতে পারবা জড়তা, আর একটা হচ্ছে বলের সংজ্ঞা সম্পর্কে জানতে পারবা, ঠিক আছে? এই নিউটনের প্রথম সূত্র থেকে। আচ্ছা দ্বিতীয় সূত্র তো আমরা জানি F=ma। আচ্ছা আমরা ওখানে আসি। সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত কত? এখানে অপশন দেওয়া আছে, কৌণিক বেগের সমানুপাতিক, কৌণিক বেগের বর্গের সমানুপাতিক ইত্যাদি দেওয়া আছে। যেহেতু কার সাথে কার সম্পর্ক? ওমেগার সাথে। দেখো সমকৌণিক বেগ মানে হচ্ছে ওমেগা, হ্যাঁ এটা কৌণিক বেগ। দৃঢ় বস্তুর গতিশক্তি হচ্ছে ইকে, রাইট? ইকে। আর জড়তার ভ্রামক হচ্ছে কি? আই। আমার কথা ক্লিয়ার কিনা? জড়তার ভ্রামক হচ্ছে আই। তাহলে ইকে একটু খেয়াল করো, ইকে দেখো, ইকে ডিভাইডেড বাই আই, জড়তার এটা গতিশক্তিটা জড়তার ভ্রামক, এটা সমান কত? মানে এটার সাথে আই এর সম্পর্ক বের করতে বলছে, সরি এটার সাথে ওমেগার সম্পর্ক বের করতে বলছে। তাহলে চলো একটু দেখি, আমরা দেখি ইকে ইকুয়াল টু ইকে এবং আই এর মধ্যে সম্পর্ক হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার, ঠিক আছে? যেহেতু আই এর অনুপাত বলছে, তাহলে উপরে ইকে রাখো, নিচে আইকে নিয়ে আসো, আই ইকুয়াল টু হাফ ওমেগা স্কয়ার। এখন হাফটা কি বলতো? হাফটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট ধরলে আমি সমানুপাতিক ওমেগা স্কয়ার। তাহলে আমরা কি বুঝলাম এখানে কি বলা হচ্ছে? তাহলে ইকে হচ্ছে গতিশক্তি, আই হচ্ছে জড়তার ভ্রামক, এই দুইজনের অনুপাত কার বর্গের সমানুপাতিক? কৌণিক বেগের, হ্যাঁ সমকৌণিক বেগের
বর্গের সমানুপাতিক, ঠিক আছে, কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু যদি বলি মৌলিক বলকে কয় ভাগে ভাগ করা যায়, একদম চোখ বন্ধ করে বলবো 4 ভাগে ভাগ করা যায়। তোমরা তো জানো ওই যে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল, হ্যাঁ, এবং হচ্ছে কি তড়িৎচুম্বক বল। মনে হবে এই 4টা বল, এই মৌলিক বলটা তুমি ভালো করে পড়বা, ঠিক আছে, রিডিং ভালো করে পড়বা। এখান থেকে একটা এমসিকিউ তুমি নিশ্চিত কখন পাবা, লিখে রাখো ভাই, আর কথা মিলাইও। দেখো কি বললো এখানে, আণবিক গঠনের জন্য দায়ী কে? আণবিক গঠনের জন্য দায়ী একমাত্র হচ্ছে তড়িৎচুম্বক বল। বুঝতে পারছো? একদম একদম টোটাল মুখস্থ রাখবা, ঠিক আছে। এ বললো কোন ধরনের কণার পারস্পরিক বিনিময়ে মহাকর্ষ বলের উৎপত্তি হয়? কোন ধরনের কণার পারস্পরিক বিনিময়, মনে রাখবা গ্র্যাভিটন নামক কণাটার পারস্পরিক বিনিময়ের কারণে কি তৈরি হয়? মহাকর্ষ বলের উৎপত্তি হয়। একটু খেয়াল রাখো, বাকিগুলো একটু শিখে রাখো। ফোটন কার জন্য হয়? মনে রাখবা তড়িৎচুম্বক তরঙ্গ। তড়িৎচুম্বক যে বলটা আছে ওই বলের জন্য যে কণাটা প্রয়োজন সেটা হচ্ছে ফোটন। আর প্রোটন তো কিছু না। আর মেসনটা হচ্ছে কি জানো? মেসনটা হচ্ছে সবল নিউক্লিয় বলের জন্য, সবল নিউক্লিয় বল। বুঝতে পারছো? মেসনের কিন্তু আরেকটা নাম আছে, মেসনের আরেকটা নাম হচ্ছে গ্লুয়ন। মনে রাখবা মেসনের আরেকটা নাম হচ্ছে কি? গ্লুয়ন, রাইট? আচ্ছা, আমরা একটু দেখি, তাও একটু আমরা কিছুক্ষণ পর একটু ভিডিও চেক করবো। ভিডিও চেক করার কারণ হচ্ছে অনেক সময় ভিডিওটা একটু প্রবলেম করে, তাই তো? আচ্ছা, আমরা এতটুকু ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এখানে দেওয়া নেই দুর্বল নিউক্লিয় বলের কণাটা। দুর্বল নিউক্লিয় বল কোন কণার জন্য দায়ী? মানে আবার দুর্বল নিউক্লিয় বল কোন কণার জন্য দায়ী এটা মুখস্থ রাখবা। সেটা হচ্ছে WZ বোসন, বা শুধু বলতে পারো বোসন কণা, রাইট? তার মানে গ্র্যাভিটন হচ্ছে মহাকর্ষ কণা উৎপত্তির জন্য দায়ী। তারপর তড়িৎচুম্বক বল ফোটন কণা, সবল নিউক্লিয় বল মেসনের আরেক নাম গ্লুয়ন, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কি? বোসন। এটা মনে রাখবা, ঠিক আছে? গেল। আসো এবার বলো নিচের কোন বলটি সবচেয়ে দুর্বল? দেখো 4টা মৌলিক বলের মধ্যে কোনটা দুর্বল কোনটা সবল সেটা একটু শিখে রাখো। এবার সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী নিউক্লিয় বল, ঠিক আছে? সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তারপর হচ্ছে তড়িৎচুম্বক বল, ঠিক আছে? তড়িৎচুম্বক, রাইট? তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে তড়িৎচুম্বকের পর আছে কি? তড়িৎচুম্বক, এরপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে? দুর্বল নিউক্লিয়। আরেকটা হচ্ছে কি জানো? আরেকটা হচ্ছে মহাকর্ষ বল। তার মানে সবচেয়ে শক্তিশালী ও আর সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। তাহলে সঠিক উত্তর কি? যেহেতু দুর্বল খুঁজছে তাহলে মহাকর্ষ বল। একটু বলে রাখি, এই দুর্বল কথাটা দেখলে আমার একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে কি জানো? আমার একটা ফ্রেন্ডের নাম ছিল দুর্লভ। হ্যাঁ, আমরা একসাথে যখন অ্যাডমিশন কোচিংয়ে পড়তাম তার নাম ছিল হচ্ছে দুর্লভ। হ্যাঁ, তাকে আমরা ডাকি হচ্ছে দুর্বল, ঠিক আছে? আর কি যে দুষ্টামি করলাম। তোমাদের মধ্যে এমন কোনো দুর্লভ থাকলে কমেন্টে জানাই দিও বা ওকে মেনশন দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, এবার দেখাতে হচ্ছে কি ফোটন কণার বিনিময়ে কোন কণার কোন বল কার্যকর হয়? ফোটন বলছে না, তড়িৎচুম্বক বল একটু আগে পড়ালাম। বললো বস্তুর আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়ার জন্য। একটু খেয়াল করো, আণবিক গঠন এবং রাসায়নিক বিক্রিয়া বললেই তড়িৎচুম্বক বল, বোঝা গেছে? বললো যে তেজস্ক্রিয় ক্ষয়ের বেলায় কোন বল ক্রিয়াশীল? দেখো তেজস্ক্রিয় ক্ষয় মানে ক্ষয়ের জন্য দায়ী কে জানো? বিটা। এই বিটাটা কখন হয় মনে রাখবে? এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের সময় এই বিটাটা ক্ষয় হয়, বুঝছো? তার মানে তেজস্ক্রিয় ক্ষয়ের বেলায় কোন বল ক্রিয়াশীল? তার মানে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে? বিটা ক্ষয়ের জন্য কোন বল দায়ী? এই যে দুর্বল নিউক্লিয় বল, বুঝা গেছে? ইউরেনিয়াম, থোরিয়াম এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ যে ভেঙে যায়, আলফা বিটা গামা রশ্মি বেরিয়ে যায়। এই যে বিটা রশ্মি ভাঙনের জন্য আমরা দুর্বল নিউক্লিয় বলকে কিন্তু দায়ী করি। তাহলে ইউরেনিয়াম, থোরিয়াম এগুলো কিন্তু তেজস্ক্রিয় পদার্থ। দেখো ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি মৌলিক পদার্থের তেজস্ক্রিয় ভাঙন ঘটে কোন বলের কারণে? চোখ বন্ধ করে দুর্বল নিউক্লিয় বলের কারণে, ঠিক আছে? এই নিচের বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী বল? ওই যে সবল নিউক্লিয় বল, ঠিক আছে? এই ব্যাপারগুলো তুমি একটু পড়লেই পাবা। কোন কণার বিনিময়ে নিউক্লিয় সবল বল কাজ করে? নিউক্লিয় সবল মেসন। তা মেসনের আরেক নাম কি বললাম? মেসনের আরেক নাম কি বললাম? গ্লুয়ন। এটা যেন মনে থাকে, গ্লুয়ন। ক্লিয়ার?
আচ্ছা, অন্য একটা বই গ্লুয়ন দেওয়া আছে, সবল নিউক্লিয় বলের জন্য দায়ী কোন কণা, ওই যে ম্যাসন বা গ্লুয়ন। এরপর বলা আছে সবল নিউক্লিয় বল, হ্যাঁ এটাও সেম। কিছু প্রশ্ন সেম চলে আসে এখানে, এই পাশে কিন্তু বোর্ড লেখা আছে, ঠিক আছে? এই বোর্ডগুলো বলবো না, আমি যখন প্রশ্ন পড়াবো না বোর্ডগুলো একটু দেখে ফেলতে পারো। সো খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হয় তাকে কি বলে, মনে রাখবা বলছে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল। আমরা জানি বলকে তো এফ দিয়ে প্রকাশ করি, তাই না? তো এটা তো বল, তাহলে এই এফটার কিছু ধর্ম আছে। মনে রাখবা এফ কিন্তু প্রযুক্ত বল নির্দিষ্ট সময়ে করতে পারো। মনে রাখবা প্রযুক্ত বল যখন খুব অল্প সময়ে দেওয়া করা হয়, অল্প সময়ে তৈরি হয়, ঠিক আছে? অল্প সময় মানে অর্থাৎ টাইমটা যখন একদম শূন্যের কাছাকাছি, ওই টাইমের বলটাকে আমরা বলি হচ্ছে স্পেশালি ওই বলটাকে আমরা নাম দিই হচ্ছে ঘাত বল। কি নাম দিই? ঘাত বল, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের রিডিং পড়ার মধ্যে আছে। হ্যাঁ, ঘাত বল খুব অল্প সময়ে ক্রিয়া হয়। এবার বললো 5 কেজি ভরের কোনো বস্তুকে দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিলে তার উপর অভিকর্ষ বল কত হবে? তাহলে চলো আমরা একটা দৃঢ় অবলম্বন আঁকি। এই যে একটা 5 কেজি ভরের একটা বস্তু আঁকবো, 5 কেজি ভর একটা বস্তু আঁকলাম। কয় কেজি ভর? 5 কেজি। এটাকে কি করবো? দৃঢ় অবলম্বন থেকে ঝুলাই দিব, দৃঢ় অবলম্বন ঝুলাই দিলাম, ঠিক আছে? একটু ঝুলানো হয়নি, ঝুলাই দিলাম। এবার হচ্ছে তার উপর অভিকর্ষ বল কত হবে? তার উপর অভিকর্ষ বল হবে দেখো mg, রাইট? তাহলে mg হচ্ছে অভিকর্ষ বল। তাহলে বলো তো mg কি? m হচ্ছে বস্তুর ভর 5, g হচ্ছে কত? 9.8। তাহলে 5 আর 9.8 গুণ করলে কত হয়? আমি একটু ক্যালকুলেটরটা আনি, ঠিক আছে? 5 আর 9.8 যদি গুণ করলে কত হয়? 49 নিউটন, রাইট? যেহেতু অভিকর্ষ বল বলছে 49 নিউটন, রাইট? এবার বলো 0.25 কেজি বলের একটি ক্রিয়াশীল বল 40 মিটার পার সেকেন্ড বেগে আসছিল। একজন খেলোয়াড় বলটিকে 0.2 সেকেন্ডে থামিয়ে দিল। খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল কত? সো এটিটা আগে ভালো করে বুঝো কি হয়। 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল, তাহলে ভর কত? বললো 0.5। একটি ক্রিকেট বল এত বেগে আসছে, অর্থাৎ এটা আদি বেগ। একজন খেলোয়াড় বলটিকে 0.2 সেকেন্ডে অর্থাৎ সময় বললো বলটিকে থামিয়ে দিল। থামিয়ে দেওয়া মানে কি জানো? তার শেষ বেগ হচ্ছে 0, বলটা থেমে গেছে, শেষ বেগ 0, অর্থাৎ এবার গিয়ে থেমে গেছে। এবার খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত? দ্যাট মিনস এফ বের করতে বলছে, তাই না? তাহলে সূত্র কি? আমরা জানি এফ ইকুয়াল টু কি? এম এ। একে ভাঙলে আমরা কি পাই বলো তো? একে আমরা ভাঙলে কি পাই? এম। তো একে বাংলা পাই হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এবার এম কত? এম দেওয়া আছে এখানে 0.25 ইন্টু ভি কত দেওয়া আছে? ভি দেওয়া আছে 0, ইউ কত দেওয়া আছে? -40 আর 0.2 সেকেন্ড, ঠিক আছে? সময় 0.2, তাহলে কত আসে? 0.25 ইন্টু -40 ডিভাইডেড বাই, আচ্ছা -50 আসে, -50 নিউটন, ঠিক আছে? তাহলে এখানে আছে -50 নিউটন। ওকে, এবার একটু খেয়াল করো, এই যে আনত তলের একটা প্রশ্ন, চিত্র মসৃণ আনত তল বেয়ে গড়িয়ে পড়া বস্তুর ত্বরণ কত? ঠিক আছে? আচ্ছা, তাহলে খুব ভালোভাবে মনোযোগ দাও। আনত তলের যদি প্রশ্ন আসে, আগে আনত তলটা আমার বোঝা লাগবে। চলো, আনত তল জিনিসটা কি আমরা একটু বুঝে আসি। আগে একটা আমাদের আনত তল আঁকতে হবে, ঠিক আছে? আমরা আগে একটা আনত তল আঁকি, ঠিক আছে? আমরা একটা আনত তল আঁকলাম। হ্যাঁ, দেখো আনত তল এ পাশেও হইতে পারে, খেয়াল করো, এ পাশেও হইতে পারে, এভাবেও হইতে পারে। একটু ছোট করে দিই, আবার এভাবেও হইতে পারে। ধরো একটু যদি আমি একটু ঠিক করি, 1 মিনিট। ওকে, হয়ে গেল আনত তল। এবার একটু খেয়াল করো, এটা একটু বড় করে বুঝো, এটা একটা তল, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে সারফেস, ভূমি।
ভূমির সাথে এই তলটা থিটা ডিগ্রি কোণে কাত করা আছে। এখন এখানে একটা বস্তু রাখছো, খুব ভালো করে বুঝো, এটা দিয়ে কিন্তু 4-5টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। আর অ্যাডমিশন বলো, তারপর এইচএসসি বলো, এখানে একটা কোশ্চেন পাবা আনন্দতল, তাই বুঝো। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো, একটা বস্তু যখন এখানে রেখে দাও তোমরা, তখন বস্তুর বল কত? বস্তুর বল এম। বস্তুর অভিকর্ষ বল কত? দেখো, বস্তুর অভিকর্ষ বল একদম ঠিক এবার নিচে এমজি। এই এমজি এর দুইটা উপাংশ, একটা এ বরাবর, এ বরাবর, বুঝছো? আমরা জানি এটা থিটা হলে ম্যাথমেটিক্যালি জ্যামিতিকভাবে প্রুভ করা হয়, এটা যদি থিটা হয় এটা থিটা, বুঝতে পারছো? আর এটাকে যদি তুমি বলো আলফা, তাহলে অবশ্যই এটা আলফা। আমার কথা বুঝতে পারছো কিনা? এটাকে যদি তুমি আলফা বলো তাহলে এটা আলফা। সো আলফার কোনো কাজ নেই এখন আপাতত, আমি যেহেতু এখানে থিটা দেওয়া আছে, থিটা দিয়ে কাজ। এবার বলো থিটা যার সাথে, তাহলে এমজিকে আমরা দুইটা অংশে ভাগ করছি, একটা এভাবে, একটা এভাবে। তাহলে এমজিকে দুইটা অংশে ভাগ করলে এটা হবে এমজি কস থিটা, যার সাথে থিটা সে কস, আর যার সাথে থিটা নেই সে সাইন, এমজি সাইন থিটা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? সাইন থিটা। এখন আমরা জানি বস্তু পড়ার জন্য, যদি বস্তু পড়ার জন্য দায়ী হচ্ছে এমজি সাইন থিটা, আর বস্তু তল বরাবর একটা কি বল প্রয়োগ করে এমজি কস থিটা। আমরা জানি প্রত্যেক বলের একটা কি প্রতিক্রিয়া বল আছে, যেমন এই তল বরাবর বল বস্তু যদি তলকে বল দেয় এমজি কস থিটা, তল বস্তুকে একটা উলম্ব প্রতিক্রিয়া বল দিবে, যেটাকে আমরা শুধু আর বলি। আমরা জানি এই প্রতিক্রিয়া বলটা আর এবং এমজি কস থিটা দুইটা সেম হবে, ঠিক আছে, যদি বস্তু ওখানে থাকে। এবার একটু খেয়াল করো, তাহলে বস্তু পড়ার জন্য দায়ী হচ্ছে এমজি সাইন থিটা। ঠিক একইভাবে তুমি কনসেপ্টটা এইভাবে চিন্তা করতে পারো, এই চিত্র দিয়ে চিন্তা করতে পারো। ধরো এটা হচ্ছে থিটা, ধরো এটা হচ্ছে বস্তু, এ বরাবর কাজ করে হচ্ছে এমজি, এ বরাবর, তাহলে দুইটা অংশ। আমরা জানি এটা যদি থিটা হয় এটাও থিটা, তাহলে এটা হবে এমজি সাইন থিটা, কারণ ওর সাথে অ্যাঙ্গেল নেই। আর এটা হবে কি এমজি কস থিটা। আমার কথা বুঝতে পারছো কিনা? শেষ। এবার কথা হচ্ছে যদি কোণ এখানে দেওয়া থাকে কি হবে, অথবা এখানে দেওয়া থাকে কি হবে, সেটাই আমরা এখন আঁকবো, ঠিক আছে? আমরা এখন সেটাই আঁকবো, চলো। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এটা একটা বস্তু, এখন কোণ দেওয়া আছে, মনে করো এটা থিটা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে বস্তু, এবার খেয়াল করো বস্তু কোন দিকে পড়তেছে? নিচের দিকে পড়তেছে এমজি, ক্লিয়ার? বস্তু কোন দিকে পড়তেছে? নিচের দিকে এমজি, সরি এদিক দিয়ে পড়তেছে বস্তু, বাট এবার আবার একটা কি অভিকর্ষ বল কাজ করতেছে এমজি। এখন এই বলের দুইটা অংশ, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, একটু আগে বললাম। এখন ভাই একটু আগে বললাম যে এটা থিটা হলে এটা থিটা, তাই না? বাট এখন আমার কি বলা আছে? থিটা এটা দেওয়া আছে, দ্যাট মিনস এটা থিটা। দেখো এই কোণটা আর এই কোণটা কিন্তু অনুরূপ কোণ থিটা। এবার বলো যার সাথে থিটা সে কি? যার সাথে থিটা সে হচ্ছে এমজি কস থিটা, যার সাথে থিটা সে এমজি কস থিটা, আর যার সাথে থিটা নেই সে হচ্ছে এমজি সাইন থিটা। আমার কথা বুঝতে পারছো? এবার খুব ভালোভাবে খেয়াল করো, বুঝে গেছো? কারণ এটা থিটা যে, তাই এটা কস, আর এটা থিটা যে, এটা সাইন, বুঝে গেছে? এবার তোমাকে যদি প্রশ্ন করে এটা এমজি, এমজি মানে হচ্ছে ওজন, এই ওজনকে দুইটা অংশে ভাগ করা হয়েছে, একটা এমজি কস থিটা, একটা এমজি সাইন থিটা। এই এমজি দুইজনকে যোগান দেয়, এমজি কসকে, এমজি সাইনকে। এমজি কস আর এমজি সাইন তৈরি হওয়ার কারণ হচ্ছে এমজি, মানে এই দুইজনের তৈরি হওয়ার কারণ হচ্ছে কিন্তু এমজি আর থিটা। আমার কথা বুঝতে পারছো কিনা? এখন তোমাকে যদি বলা হয় এখানে আসলে কে পৃথক হচ্ছে, এখানে কিন্তু ভর কিন্তু পৃথক হচ্ছে না, পৃথক হচ্ছে কিন্তু অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? আচ্ছা, মানে এখানে উপাংশে ভাগ হচ্ছে অভিকর্ষ ত্বরণ। মনে করো তোমাকে যদি বলা হয় তুমি তো এটা ওজনকে, হ্যাঁ ওজনকে ভাগ করছো, ঠিক আছে? এখন তোমাকে যদি জি কে যদি ভাগ করতে বলে, তাহলে এটা যদি অভিকর্ষ ত্বরণ হয়, তাহলে এখান থেকে এমটা কাটাই দাও, তাহলে দেখো, তাহলে এই বরাবর যদি জি কাজ করে, দেখো তাহলে এ বরাবর হচ্ছে জি সাইন থিটা, এ বরাবর হচ্ছে জি কস থিটা। তার মানে বস্তু এভাবে পড়ার জন্য দায়ী কে? জি কস থিটা। কোন ত্বরণটা বস্তু পড়ার জন্য দায়ী? আগে ছিল ওজন, এখন হচ্ছে ত্বরণ, বুঝে গেছে কিনা? তার মানে বস্তু এভাবে পড়ার জন্য দায়ী হচ্ছে
জি কস থিটা, যদি এখানে থিটা থাকে। আর যদি এখানে থিটা থাকতো তাহলে এ বরাবরের জন্য দায়ী ছিল জি সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু দেখি এখানে কি বললো। এখানে দিল, এখানে আমি আঁকি, এটা হচ্ছে ভালো করে আঁকা নাই। ধর এটা একটা বস্তু, সরি এই প্রশ্ন তো এটা না, এটা প্রশ্ন। দেখি প্রশ্ন একটু সুন্দর করে আঁকতে হচ্ছে তো, তাই ধরো এটা একটা বস্তু, বস্তু কি করতেছে, বস্তু দেখো ওরা বলে দিচ্ছে এই বরাবর জি কাজ করতেছে। তাহলে এই জি এর কয়টা অংশ, দুইটা অংশ, একটা এই বরাবর আর একটা এই বরাবর। এটা যদি থিটা দিছে, দেখো এটা 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 থিটা হলে এটা থিটা, আর এটা যদি হয় তখন এটা হইতো, বাট না, এটা যে থিটা দেওয়া আছে দ্যাট মিনস এটা। তার মানে যার সাথে থিটা সে জি কস থিটা, আর যার সাথে থিটা নেই সে হবে কি জি সাইন থিটা। দ্যাট মিনস উত্তর কোনটা, উত্তর হচ্ছে জি কস থিটা। বুঝতে পারছো? এই এবার আসো, জি কস থিটা আছে আনসার। হ্যাঁ আচ্ছা, এবার দেওয়া আছে 21 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে, একটা এম্বর একটা বস্তুকে উপর দিকে বল দিয়ে দেওয়া হয়েছে, দেখা হচ্ছে এই বরাবর বল দেওয়া হয়েছে, দেখা হচ্ছে এফ। এখন বললো চিত্রে এফ বলের প্রভাবে বলটিকে, ব্লকটিকে, এই ব্লক এটা হচ্ছে ব্লক, ঠিক আছে, আনত ঘর্ষণ মুক্ত তলে উপরের দিকে নেওয়া হচ্ছে। তার মানে ঘর্ষণ মুক্ত মানে এখানে ঘর্ষণ নাই, বস্তুকে কিন্তু উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নিচের কোন বলের, নিচের কোনটি বলের বিরুদ্ধে কাজ করে, বলার বিপরীতে কোনটা কাজ করে। আগে আসে আমরা একটু দেখি, এখানে অপশন দেওয়া আছে এমজি, এমজি সাইন থিটা, এমজি কস থিটা, এমজি টেন থিটা। এখন আগে দেখবো আমরা এগুলো কোন দিকে কাজ করে। দেখো বস্তু যদি এটা হয়, বস্তুর ভর যদি এম হয়, তাহলে এ বরাবর কাজ করে কি এমজি। এই এমজি এর দুইটা উপাংশ, একটা হচ্ছে এ বরাবর আর একটা হচ্ছে এ বরাবর। এটা থিটা দেওয়া আছে, এখানে থিটা এখানে দেওয়া আছে, দ্যাট মিনস এটা থিটা, যার সাথে থিটা সে কস, এটা হবে এমজি কস থিটা, আর এটা হবে কি এমজি সাইন থিটা। বুঝছো? এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে এই এমজি সাইন থিটা এটা হচ্ছে প্রযুক্ত বল। এই প্রযুক্ত বলের বিপরীতে কাজ করতেছে কি এমজি সাইন থিটা না? তাহলে বলছে নিচের কোন বলটি বা নিচের কোনটি বলের বিরুদ্ধে কাজ করছে। তার মানে প্রযুক্ত বলে এফ এর বিরুদ্ধে কাজ করতেছে কে এমজি সাইন থিটা। তাহলে এমজি সাইন থিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, একটু দেখি ভাইয়া, একটু পরপর চেক করতেছে হচ্ছে কি আমাদের ভিডিও ঠিকঠাক আছে কিনা। ক্লিয়ার? আমাদের আজকে স্টাফ নাই তো, তো যার কারণে হচ্ছে আমরা বলতে পারছি না হচ্ছে কারেক্ট হচ্ছে কিনা। ঠিক আছে, ক্লাস রেকর্ডিং ভালো করে হচ্ছে কিনা ইম্পর্টেন্ট। তো অনেক সময় ক্লাস করলাম, অনেকক্ষণ পর দেখলাম যে শেষ ক্লাস নষ্ট হয়ে গেছে, তাহলে 1 ঘন্টা ক্লাস নিয়ে টাইমটা নষ্ট। আচ্ছা এবার দেখি, এখানে বলা আছে এসি ঘর্ষণহীন তল, এই তলটা ঘর্ষণহীন, এম ভরের বস্তুটি নিচে নামার সময় এর উপর তলের প্রতিক্রিয়া বল কত? প্রতিক্রিয়া বল ওই যে মনে আছে আর, চল আমরা আগে আঁকলে না বলতে পারবো, তাই না? দেখি, এটা হচ্ছে বস্তু, এবার বস্তুর বর দিয়ে দিচ্ছে এম। আমরা জানি এখানে থিটা কোন দিকে দিল, থিটা এটা, দ্যাট মিনস থিটা এটা। তাহলে বলতে পারি এটা হচ্ছে এমজি, সরি এ বরাবর খাড়া নিচের দিকে হচ্ছে এমজি। এটা থিটা হলে এটা থিটা, তার মানে থিটা ওর সাথে না, দেখো তো থিটা ওর সাথে না, থিটা কার সাথে, থিটা হচ্ছে ওর সাথে, তার মানে ও হবে কি এমজি কস থিটা, আর ও হবে কি বরাবর, এটা হবে কি এমজি সাইন থিটা। বস্তু এদিকে পড়ার জন্য দায়ী কিন্তু এমজি সাইন থিটা। বস্তু নিম্নমুখে একটা বল দিচ্ছে এমজি কস থিটা। আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে একটা প্রতিক্রিয়া বল তৈরি হয় এই তল কর্তৃক। তাহলে এই তলটা এই বস্তুকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে আর উপরের দিকে, আমার কথা বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে আমাদের কি প্রতিক্রিয়া বল আর। এখন আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তার মানে আর উপরের দিকে তার অপোজিটে হচ্ছে এমজি কস থিটা, এই দুটো কি সমান, আর ইকুয়াল টু কি এমজি কস থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে একটু খেয়াল করো তো, প্রতিক্রিয়া বল চাইছে তাই না, তার মানে এমজি কস থিটা। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছ? এবার আসো, বললো তিনটি সমমানের
বল একটি বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায় সৃষ্টি করলে তাদের অন্তর্ভুক্ত কোণের অনুপাত কত? তিনটি সমান মানের বল, ধর একটা বস্তুকে একটু ইমাজিন করো, ঠিক আছে? একটা বস্তুকে ইমাজিন করো যে হচ্ছে এটা একটা বস্তু, একজন এদিকে টানতেছো এফ, একজন এদিকে টানতেছো এফ, তাহলে বস্তু কোন দিকে যাবে? বস্তু হচ্ছে মাঝখান বরাবর যাবে, তাই না? লব্ধি বরাবর। এখন এখানে তিনজন বল প্রয়োগ করছে, কয়জন? তিনজন বল প্রয়োগ করার সত্ত্বেও বস্তু কিন্তু কি ওই জায়গা ওখান থেকে স্থান ত্যাগ করবে না, মানে লব্ধি বল শূন্য, তাই সাম্যাবস্থার সৃষ্টি করছে আর কি, তাই না? তাহলে ইমাজিন করো একটা বল এদিকে, একটা বল এদিকে এফ, আর একটা বল হচ্ছে এদিকে, একদম একটা বস্তুকে একদম সমান বল দিয়ে একদম সমান কোণ করছো, সমান কোণ করে একদম টানতেছো, দেখবা বস্তু এখান থেকে সরে নেই। এখন সমান কোণ, তাহলে কয়টা কোণ? একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, সমান কোণ। আমরা জানি টোটাল কত? টোটালটা হচ্ছে 360। 360কে 3 দিয়ে ভাগ করো, তাহলে কত পাচ্ছ? 120 ডিগ্রি। তার মানে এটাও 120, এটাও 120, এটাও 120। তাহলে আনসার কোনটা? তিনটি সমমানের বল একটি বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করলে তাদের অন্তর্ভুক্ত কোণের অনুপাত হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। বুঝতে পারছো? আচ্ছা, এবার বললো ঘর্ষণ বল ও বস্তুর ব্যাগের মধ্যবর্তী কোণ কত? সোজা কথা, ধর এটা একটা বস্তু, তো বস্তুর ব্যাগ এদিকে ক্রিয়া করে, আমরা জানি বস্তু যেদিকে যাবে তার বিপরীতে কি তৈরি হবে? ঘর্ষণ বল তৈরি হবে, তাই না? এই যে এদিকে হচ্ছে এফ কে, তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত? 180। আর এখানে কত আছে? পাই, দ্যাট মিনস পাই। ঠিক আছে, একটু দেখি গুলা দ্রুত। ঘর্ষণ বল ও বস্তু ব্যাগের মধ্যে কোণ আবার সেম আসছে পাই। এবার বলে কোনো একটি বস্তুকে অমসৃণ তলে স্থির অবস্থায় রাখা হলে এর উপর মোট কয়টি বল ক্রিয়া করে? মানে একটা বস্তুকে মনে করো, এখানে রাখছো, হ্যাঁ? যখন তুমি তাকে যখন বল প্রয়োগ করছো, মানে বস্তুর উপর কয়টা বল ক্রিয়া করে? মানে কোনো একটি বস্তুকে অমসৃণ তলে স্থির অবস্থায় রাখলে, অমসৃণ মানে হচ্ছে কি মসৃণ নয়, মসৃণ যেহেতু নয় তার মানে এখানে ফ্রিকশন আছে, হলে তার উপর মোট কয়টি বল কাজ করে? মনে রাখবে তার উপর দুইটি বল কাজ করে, একটি হচ্ছে ঘর্ষণ বল, মনে রাখবে একটি হচ্ছে প্রতিক্রিয়া বল, আর একটা হচ্ছে কি ঘর্ষণ বল। আমার কথা বুঝতে পারছো? এই দুইটা বলে হচ্ছে কি বস্তুর উপর ক্রিয়া করে। আচ্ছা, বললো 1 নিউটন ঘর্ষণ জনিত বাধা বিশিষ্ট রাস্তার উপর 2 কেজি ভরের একটি বস্তুতে 5 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে হলে কত বলের প্রয়োজন? বলছে কয় নিউটন? বলছে এখানে ঘর্ষণজনিত বাধাদানকারী বল এফ কে বলছে। ক্লিয়ার? কত কেজি ভরের বস্তু, এম বড় একটা বস্তুতে কত ত্বরণ সৃষ্টি করবা? 5 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে হবে, মানে এ বলে দিল, রাইট? এখন বললো এত ত্বরণ সৃষ্টি করতে হলে কত বলের প্রয়োজন হয়, অর্থাৎ এফ কত, প্রযুক্ত বল কত, এফ অ্যাপ্লাইড কত, এফ অ্যাপ্লাইড বলতে পারবা, প্রযুক্ত বল কত। তাহলে আমরা একটু খেয়াল করি, খুব মনোযোগ দাও কিভাবে প্রশ্নটা করব। ধরে নাও এটা একটা বস্তু, আগে তুমি শিখো, কারণ সেম টু সেম যে প্রশ্ন এটা আসবে তা না, মানে তুমি মানটাও তো মুখস্থ করে যাবা তাও হতে হবে না, বুঝছো? তো হচ্ছে তুমি বুঝো, বুঝলে দেখবা যে এখান থেকে একটা পাচ্ছ। ধরে নাও এটা একটা বস্তু, এই বস্তুকে কেউ একজন এদিকে বল প্রয়োগ করতেছে এফ। আমরা জানি বস্তুকে এদিকে বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ সৃষ্টি হবে এদিকে, অর্থাৎ বস্তু এদিকে যাওয়ার কথা, ঠিক আছে? কিন্তু বস্তুকে পিছন থেকে একজন বাধা দিচ্ছে, ওটাকে হচ্ছে কি ফ্রিকশন আমরা বলি, গতীয় ঘর্ষণ, ঠিক আছে? বস্তু যাচ্ছে কিন্তু পিছন থেকে একটা এফ কে তৈরি হচ্ছে, এটা হচ্ছে ঘর্ষণ বল। এখন বস্তু যদি সামনে যায়, সামনে যাওয়ার জন্য দায়ী হচ্ছে কি এফ, কিন্তু বস্তুকে বাধা দিচ্ছে কে? এফ কে। তার মানে বস্তু যেহেতু সামনে যাচ্ছে, তাহলে এফ অবশ্যই বড় এফ কে তে, তার মানে এফ বড় হলে বস্তু সামনের দিকে যাবে, তাই না? তাহলে এফ অবশ্যই বড়, কার থেকে? ঘর্ষণ বল থেকে। বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, এফ মাইনাস এফ কে ইকুয়াল টু পাবো হচ্ছে এম এ। কত ত্বরণে যাচ্ছে সেটা বলে দিচ্ছে, হচ্ছে এখানে ত্বরণ 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তোমাকে প্রযুক্ত বল এফ, এ এফ অ্যাপ্লাইড, এটা এপিপি লিখতে পারো, এপিপি লিখতে পারো, ঠিক আছে? আমি এপিপি না লিখি, সমস্যা নেই। তাহলে খেয়াল করো কি করব, এফ বের করতে বলছে, তাহলে এই পাশে এম এ তো এফ কেটে পাশে নিয়ে যাও, প্লাস এফ কে। তাহলে এম কত? এম হচ্ছে, এম বলে দিয়েছিল না 2 কেজি। এ কত? এ হচ্ছে 5
প্লাস এফ কে কত বললো, এফ কে হচ্ছে 1 নিউটন, তাহলে কত আসে 10 11। আচ্ছা সঠিক উত্তর হচ্ছে 11। ঠিক আছে, দেখো অল্পই ক্যালকুলেশন করার জন্য আমরা অনেক সময় ক্যালকুলেটর হাতে নিই, ঠিক আছে না এই। আচ্ছা 29 হয়ে গেল। এবার বললো 1000 কেজি ভরের একটি গাড়ি 300 নিউটন ঘর্ষণ বলযুক্ত সোজা রাস্তায় 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে, গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত? একটু আগে যেটা করছি তার মতো, অর্থাৎ গাড়ির ইঞ্জিনের প্রযুক্ত বল এফ অ্যাপ্লাইড কত? ঠিক আছে, খেয়াল করো, মনে করো এটা গাড়ি, এটা গাড়ি না থাকলে কেমন হয়? ঠিক আছে, এটা গাড়ি, ঠিক আছে, এই গাড়িটা এবার আবার যাচ্ছে, তাই না? খেয়াল করো, গাড়িটা হচ্ছে এবার আবার যাচ্ছে, তার মানে এবার আবার যাওয়ার জন্য ইঞ্জিন একটা প্রযুক্ত বল দেয়, সেটা হচ্ছে এফ। গাড়ির ভর কত? গাড়ির ভর দেওয়া আছে 1000 কেজি। আমার কথা বুঝতে পারছো? এখন একটি গাড়ি কত নিউটন বল? 300 নিউটন ঘর্ষণ বল যুক্ত। 300 নিউটন ঘর্ষণ বল মানে কি? বাধা দিচ্ছে, তার মানে ঘর্ষণ বল গাড়ির বলের বিপরীতে কাজ করতেছে এফ কে। তাহলে বলো তো, গাড়ি যেহেতু সামনে যাচ্ছে তাহলে এফ বড় এফ কে থেকে, আমরা লিখতে পারি না? দেখো তো, এফ মাইনাস এফ কে ইকুয়াল টু কি? এম এ। তাহলে এফ ইকুয়াল টু এম এ প্লাস এফ কে, এই এফটাকে বের করতে বলছে। তাহলে এফ তো এম কত? গাড়ির ভর, এই গাড়ির ভর কত? 1000, ত্বরণ কত? 4, ঠিক আছে, প্লাস এফ কে কত? এফ কে হচ্ছে 300, ওর কত আসে? তাহলে 4300, তাই না? 4300 সঠিক উত্তর এটা, নিউটন। এবার একটু দেখি কৌণিক কম্পাঙ্কের মাত্রা কোথায়, একটু মাত্রার বিষয়ে আসি। খেয়াল করো, দেখো ভাইয়া তুমি হাসতে পারো যে আল্লাহ ভাইয়া এত ইজি ইজি কেন দিচ্ছে, ম্যাথমেটিক্যাল সলভ করে দিত। দেখো ম্যাথ তো ভাইয়া সলভ করে দিচ্ছি, যা আছে বোর্ডের মধ্যে ম্যাথ সলভ করে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু তুমি কিন্তু খালি ম্যাথ নিয়ে চিন্তা করলে হবে না, তোমাকে কিছু ছোট্ট ছোট্ট প্রশ্ন, কিছু সিলি সিলি প্রশ্ন, এগুলো হচ্ছে তুমি আনসার করতে না পারলে কিন্তু ধরা খাবা। ওই আনসার ওগুলো কেমন? ওগুলো হচ্ছে ডিরেক্ট, মানে বুঝে করতে পারলে ভালো, কারণ সবার তো মাত্রা আর একক মনে থাকে না, বুঝে করতে পারলে ভালো। কিছু কিছু মাত্রা আছে ডিরেক্ট মুখস্থ করা যায়, ওগুলো প্র্যাকটিস করবা। মুখস্থ তো হয় না, বারবার রিভিশন দিবা, তাহলে প্র্যাকটিস হবে। ক্লিয়ার কিনা? তো মাত্রা আর একক থেকে তুমি ভাইয়ার কথা মিলাই রাখো, 3টা এমসিকিউ হবে এইচএসসির মধ্যে। মাত্রা এবং একক থেকে ফার্স্ট পেপারে 3টা এমসিকিউ হবে, সেকেন্ড পেপারে 2টা এমসিকিউ হবে, শিওর থাকো। তারপর তোমাকে তো ভাইয়া আগে থেকে এমসিকিউ কি কমন দিয়ে দিচ্ছি। দেখো তাহলে চলো, কৌণিক কম্পাঙ্কে এর একক কোনটি? মনে রাখবো কৌণিক কম্পাঙ্ক ওমেগা, ওমেগা এর একক হচ্ছে সরি এটা মাত্রা চাইছে, মাত্রা হচ্ছে টি ইনভার্স, একটু মনে রাখবা, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আমি লিখে রাখি জাস্ট মনে থাকার জন্য, কৌণিক কম্পাঙ্ক। আরেকটা আছে জানো, কৌণিক ত্বরণ, এটাও বলে দিই। কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণের মাত্রা কি? আলফা দিয়ে প্রকাশ করা হয়, মনে হবে এটা হচ্ছে টি ইনভার্স 2। ক্লিয়ার? টি ইনভার্স 2, এটা মুখস্থ রাখবা। এবার একটু খেয়াল করো, এখানে এ এম এর উপর 0, এম এর উপর 0 মানে হচ্ছে এগুলো 1 বোঝাচ্ছে। তাহলে দেখো তো 1 LT, এটা হবে না। 1 এই এম এর উপর 0 বা এল এর উপর 0 মানে এটাকে 1 ধরবা। 1 টি ইনভার্স, এটা হবে। টি ইনভার্স না কৌণিক কম্পাঙ্ক না, টি ইনভার্স এটা হবে। বুঝতে পারছো? অর্থাৎ এটাকে তারা এভাবে লিখলো আর কি, যেহেতু M0 মানে M নাই, L নাই, টি ইনভার্স 1। বুঝতে পারছো? এবার একটু খেয়াল করো, 31 কি বললো? একটি গাড়ি স্থির অবস্থা হতে ত্বরণশীল হলে নিচের গ্রাফটি সময়ের বিপরীতে গাড়িটির ভরবেগের নির্দেশ করছে। কোনটি নির্দিষ্ট সময়, কোনো নির্দিষ্ট সময়ে গ্রাফটির ঢাল গাড়িটির কি নির্দেশ করে? আচ্ছা আসি, আগে গ্রাফটা তো আঁকতে হবে, তাই না বাবা? গ্রাফ আঁকি, ঠিক আছে, গ্রাফ আঁকি, তাই তো? দেখি গ্রাফটা আঁকো। গ্রাফটা হচ্ছে এরকম, গ্রাফটা হচ্ছে এরকম। এখন এখানে কি দেওয়া আছে? ভরবেগ পি দেওয়া আছে, তাই না? আর এখানে কি দেওয়া আছে? সময়, টাইম। এক্স অক্ষে সময়, ওয়াই অক্ষে দেওয়া আছে ভরবেগ। এবার বললো যে হচ্ছে একটি গাড়ির, এটা গ্রাফ,
বললো গাড়িটির কোনো নির্দিষ্ট সময়ে গাড়ির গ্রাফটির ঢাল বের করতে বলছে, তাই না? ঢাল মানে কি মনে রাখবা, ঢাল মানে হচ্ছে ট্যান থিটা। ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে কোনো গ্রাফের ঢাল মানে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? উপর লম্ব, নিচে হচ্ছে ভূমি। কারণ ঢাল বের করার জন্য তুমি দেখবা এখানে একটা বিন্দু চিন্তা করতে হয়, স্পর্শক টানতে হয়, তারপর এখানে একটা সমগ্র ত্রিভুজ আঁকতে হয়, এভাবে করে কি নির্ণয় করা যায়। একদম হিসাব কথা, লম্ব দিকে কি আছে? লম্ব দিকে আছে পি, ঠিক আছে? আমরা যদি এখান থেকে ভ্যালুটা নিই তাহলে পাবো হচ্ছে ডেল পি, উপরে পাবো ডেল পি, নিচে পাবো হচ্ছে ডেল টি। ডেল টিকে আমরা টি লিখতে পারি যেহেতু সময় শূন্য থেকে শুরু। বলো ডেল পি বাই ডেল টি কাকে প্রকাশ করে? এফ কে না? দেখো লম্ব বরাবর কে আছে? ডেল পি, পি নিতে পারো। আর এক্স অক্ষ বরাবর কি আছে? ভূমি বরাবর কি আছে? ভূমি বরাবর হচ্ছে কি? টি। তাহলে ডেল পি বাই ডেল টি ইকুয়াল টু কি? এফ। তার মানে বললো যে কি নির্দেশ করে? প্রযুক্ত বল নির্দেশ করে। এই গ্রাফটা মনে রাখবা। এবার আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি নল থেকে এত বেগে একটি পানি বের হয়, হ্যাঁ, মিটার পার্সেন্ট বেগে পানি বের হয়ে একটি দেওয়ালকে আঘাত করছে। তোমরা একটা নল থেকে, এটা একটা নল, এই নল থেকে পানি বের হচ্ছে, রাইট? পানি বের হয়ে একটা দেওয়ালকে কি করতেছে? আঘাত করতেছে। এবার হচ্ছে নলের প্রস্থচ্ছেদ হচ্ছে 0.03 মিটার স্কয়ার, অর্থাৎ নলের এই মুখের ছিদ্রের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে কি? এত স্কয়ার। ধরা যাক পানি দেওয়াল থেকে ফিরে আসছে না, মানে পানি দেওয়ালে ধাক্কা খেয়ে ওখানে থেকে গেছে, আর ব্যাক করতেছে না। দেওয়ালের উপর পানি কি পরিমাণ বল প্রয়োগ করছে? খুব মনোযোগ দাও, আমি বুঝতে পারছি প্রশ্নটা কি বলছে। খেয়াল করো, চিত্রটা আগে একটু দেখো। সেটা হচ্ছে আগে আমি একটু একটা নল আঁকি। মনে করো এটা হচ্ছে নল, এটা হচ্ছে নলের কি ক্ষেত্রফল। দেখো নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ দেওয়া আছে, এ ক দেওয়া আছে 0.03 মিটার স্কয়ার, বুঝো। এবার এখান দেখি পানি বের হচ্ছে, পানিকে বের করো, পানিকে নির্গত করো, পানি নির্গত করো, পানি নির্গত করো। দেখো এই ম্যাটটাতে একটু সময় নিচ্ছে ভাইয়া, যেন তোর বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? পানি নির্গত হচ্ছে, অর্থাৎ পানি নির্গত হচ্ছে। পানি নির্গত হয়ে সে কি করলো? একটা দেওয়ালকে ধাক্কা দিচ্ছে। দেওয়ালকে ধাক্কা দেওয়ার পর পানিটা রিভার্স আসতেছে না, দেওয়াল দিক দিয়ে পড়ে যাচ্ছে, বুঝে গেছে? আচ্ছা, তার মানে কত বেগে যাচ্ছে সেটা একটু বের করি। 2 মিটার পার সেকেন্ড। তার মানে এদিকে একটা ভেলোসিটি আছে 2 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এই দেওয়ালের উপর পানি কি পরিমাণ বল প্রয়োগ করছে। আসো শুরু করি। আমাদের কি লাগবে? আমরা জানি যেহেতু দেওয়ালের উপর পানি কি পরিমাণ বল, বল মানে হচ্ছে এম এ মানে জানি, এ মানে হচ্ছে কি? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। একটু খেয়াল করো, তার মানে যত বেগে যাচ্ছে এটা হচ্ছে আদি বেগ। কত বেগে যাচ্ছে? ইউ আমরা পেয়ে গেছি। ইউ হচ্ছে কত জানো? 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। শেষ বেগও পেয়ে গেছি। দেখো এক সময় দেখো পানিগুলো গিয়ে একসময় থেমে গেছে না? তার মানে পানিগুলোর শেষ বেগটা কি? 0। ভি পাইছি, ইউ পাইছি, টাইম, ঠিক আছে? আমাদের টাইমটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এমটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমার কথা বুঝছো কি বোঝা নাই? তাহলে চলো সেটা আমরা একটু বের করবো। টাইম কিভাবে বের করা যায় একটু বের করি, হ্যাঁ। আর এম কিভাবে বের করছে? দেখো এম, এখানে পানির ভর কি দেওয়া আছে, কত পানি এখানে গিয়ে আঘাত করতেছে, প্রতি সেকেন্ডে কত পানি বের হচ্ছে, প্রতি সেকেন্ডে দেওয়ালকে কত পানি গিয়ে আঘাত করতেছে সেটা আমরা বের করবো। দ্যাট মিনস হচ্ছে প্রতি সেকেন্ডে আমরা কত পানির, প্রতি সেকেন্ডে কতটুকু পানি বের হচ্ছে সেটা আমরা বের করবো। তার মানে এম কি? এম হচ্ছে ভর, ভর হচ্ছে রবি। আর এটা তো থাকবে, এই অংশটুকু থাকবে রবি। রো জানা, পানির মধ্যে 1000 আয়তন বের করতে হবে। তার মানে এখানে কতগুলো পানি প্রতি সেকেন্ডে পানির আয়তনটা আবার জানা লাগবে। বুঝে গেছে কিনা? তাহলে আগে আমরা দেখব প্রতি সেকেন্ডে কি পরিমাণ পানি নির্গত হচ্ছে, এবং তাহলে আমরা কি করবো? প্রতি সেকেন্ডে পানি নির্গত হচ্ছে কি পরিমাণ, ঠিক আছে? সেটা আমরা দেখব, ভরটা দেখব, ঠিক আছে? তারপর আমরা দেখব, সরি ভর তো দেখা যাবে না, তুমি এখানে কি লাগবে? প্রতি সেকেন্ডে পানি কতটুকু বেরোচ্ছে এই ভরটা আমরা নির্ণয় করবো। এটার জন্য আমাদের আয়তন নির্ণয় করা লাগবে। আয়তনের সাথে যদি ঘনত্ব গুণ করে দিই
তাহলে হচ্ছে কি আমরা ভর পেয়ে যাব। তাহলে চলো এটা একটু করি, চিত্রটা একটু আমি উপরে তুলে দিই, একটু ছোট করে দিই, ঠিক আছে? এটা ছোট করে দিবে, হ্যাঁ প্রশ্নটা একটু ছোট করে দিই, তাহলে হচ্ছে এটা একটু বড় আছে ম্যাথটা, ক্লিয়ার? লক করে দিই, এটা বুঝাই বলি, এই জিনিসটা আমি এখানে রাখি, দেখা একটু ক্লাসটা ঠিক আছে কিন্তু দেখি, দেখা যাচ্ছে পারফেক্ট। আচ্ছা তাহলে আমরা শুরু করি। আমরা একটা কাজ করব, প্রতি সেকেন্ডে পানি বের হচ্ছে কত, ভেলোসিটি কত, 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। তার মানে আমি বলতে পারি এক সেকেন্ডে পানি বের হচ্ছে, অর্থাৎ দেখো তার মানে আমরা নলের একটা কতটুকু পানি, কত দৈর্ঘ্য বিশিষ্ট পানি বের হচ্ছে আমরা এখান থেকে কি পেয়ে গেছি, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 2 মিটার পানি নির্গত হচ্ছে। তার মানে একটা লেন্থ পেয়ে গেছি আমরা, ঠিক আছে? লেন্থ তার মানে প্রতি সেকেন্ডে নির্গত পানির দৈর্ঘ্য, বলতে পারো কত, L 2 মিটার, ঠিক আছে? এখন L জানি, দেখো L যদি আমরা বের করতে পারি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি গুণ করি আমরা আয়তন পাবো। আয়তন হচ্ছে V, দেখো আয়তন হচ্ছে কি, V ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা না, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা না, মনে রাখবা প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য এই তিনটা মাত্রার যে কোনো দুইটি মাত্রা যদি তুমি গুণ করো একটা ক্ষেত্রফল পাবা। তাহলে দৈর্ঘ্য রেখে দাও L, প্রস্থ আর উচ্চতা গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে ক্ষেত্রফল একটু আগে দেখলাম L কত, L হচ্ছে 2 মিটার, ক্ষেত্রফল কত, ক্ষেত্ররেখা দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে? আমি এটা একটু মুছে দিই, দেখা গেল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 0.03 মিটার স্কয়ার, এটা অনেক বড়, দেখছো? ক্যালকুলেশন করো কত হয়, আয়তন কত হয়, আমি একগুলো না দিই, দেখি 2 ইন্টু 0.03 কত আসছে, 0.06, রাইট? 0.06 মিটার স্কয়ার। আমরা কি পেয়ে গেলাম, আয়তন পেয়ে গেছি। এবার বলো পানির প্রতি সেকেন্ডে নির্গত পানির ভর কত, প্রতি সেকেন্ডে নির্গত পানির ভর হচ্ছে ρB, রো হচ্ছে কত 1000, আর পানির আয়তন কত 0.06, তাহলে ইন্টু 1000, তার মানে হচ্ছে 60 কেজি প্রতি সেকেন্ডে পানি কি হচ্ছে, নির্গত হচ্ছে। এবং এই পানি গিয়ে কি করতেছে, আঘাত করতেছে কাকে, দেওয়ালকে। তাহলে আমরা জানি F ইকুয়াল টু কি MA, A কে ভাঙো V মাইনাস ইউ বাই কি T, বুঝা গেছে? আচ্ছা M তো খেয়াল করো, আমরা এই চিত্রটা এখন মুছে দিতে পারি, একটু উপর তুলে দিই, এটা ক্যালকুলেশন তো। M কত দেখি বলো, M হচ্ছে কত, M দেওয়া আছে, M বের করছি কত, পানির ভর বের করছি না, এই 60 কেজি, এখান থেকে বের করছি, দেখো 60 কেজি ইন্টু V কত, যেহেতু থেমে গেছে 0, ইউ কত হয়ে গেছে 2 মিটার পার সেকেন্ড, সময় কত, সময় 1 সেকেন্ড হিসাব করতেছি, প্রযুক্ত বল F কত, তাহলে কত হয় 60 ইন্টু 2, তাই না? 120 নিউটন আসতেছে, ঠিক আছে? মাইনাস আসবে, মাইনাসটা চিন্তা থেকে বাদ দাও, তাহলে 120 নিউটন। তার মানে আমরা কি করলাম, ভ্যালোসিটি থেকে দৈর্ঘ্য বের করলাম, প্রতি সেকেন্ডে কতটুকু পানি বের হচ্ছে তার দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্য থেকে আমরা ক্ষেত্রফল গুণ করে আয়তন বের করলাম, আয়তন থেকে আমরা কি বের করলাম, ভর বের করলাম ρB দিয়ে, তারপর হচ্ছে কি আমরা F বের করলাম, বল F ইকুয়াল টু MA দিয়ে। আচ্ছা
আচ্ছা এবার আসো, আমাদের আরেকটা প্রশ্ন দেওয়া আছে এখানে, এই প্রশ্নটা ভালো করে বুঝো। কি বললো? চিত্রে একটি ডাব্লিউ ওজনের একটি আয়তাকার ফ্রেম দুই প্রান্ত সুতা দিয়ে বেঁধে সুতার মধ্যবিন্দুটি দেওয়ালের সাথে আটকানো আছে। চিত্রানুযায়ী ওজনের সাথে টান এর সম্পর্ক কি হবে বলো। আচ্ছা এবার একটু খেয়াল করো, আমরা একটু যদি দেখি, আগে হচ্ছে আমার একটা ফ্রেম আঁকতে হবে। ফ্রেমের উপর কি আছে বলো তো? বা ফ্রেমের উপর কি আছে? একটা সুতা দিয়ে ঝুলাই দিছে, তাই না? এই সুতা দিয়ে ঝুলে দিছে। আচ্ছা একটু ভালো করে ফ্রেমটা লক্ষ্য করো। এখানে মনে হয় তোমার একটা ছবি আছে, মনে হয় তুমি সেলফি তুলতেছো তোমার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে, তুমি সেলফি তুলতেছো। এটা মোবাইল তোমার, এটা ফটো ফ্রেম। এখন এই ফটো ফ্রেমের কিন্তু একটা নির্দিষ্ট ভর আছে। ফটো ফ্রেমের একটা কি আছে বলতো? নির্দিষ্ট ভর আছে, রাইট? ভর আছে। এই সরি 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 একটু ঠিক করি। হ্যাঁ ওকে, ফটো ফ্রেমের ভরটা দেখি কত। একটু 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 এটা ফটো ফ্রেম। তোমরা ফটোর মধ্যে তোমরা ছবি তুলতেছ, সুতা দিয়ে ঝুলাই দিছো, এবং এখানে তোমাকে বললো হচ্ছে থিটা। চিত্রে ডাব্লিউ ওজনের একটি আয়তাকার ফ্রেম, তার মানে যে ফ্রেমটা দেওয়া আছে তার ওজন কত? ডাব্লিউ। দুই প্রান্ত সুতা দিয়ে বেঁধে সুতার মধ্যবিন্দুটি দেওয়ালের সাথে আটকানো দেওয়া হয়েছে। তার মানে দুই প্রান্তে সুতা দিয়ে সুতার মধ্যবিন্দুটি কি দেওয়ালে একটা প্যারাগের সাথে আটকাই দিছে, বা যে কোনো কিছুর সাথে আটকাই দিছে। আচ্ছা আটকাই দিলে যদি মধ্যবিন্দু আটকে, তাহলে এদিকে যদি থিটা হয় তাহলে এই পাশেও কিন্তু থিটা হবে, কিন্তু ওরা দেয় নাই। তা বললো যে কি আটকানো আছে, চিত্রানুযায়ী ওজনের এর সাথে টানের সম্পর্কটা কি। দেখো সুতা তো এটা না, তার মানে এই প্রান্ত আর এই প্রান্তকে সুতা টানতেছে হচ্ছে উপরের দিকে। আমরা জানি টান সবসময় ঝুলন বিন্দু দিয়ে কাজ করতেছে, তার মানে ঝুলন বিন্দু এটা, তার টান সবসময় এদিক দিয়ে কাজ করতেছে। এবার বলো এই টানটা কত কোণে আছে? থিটা কোণে আছে। এই মানে এই টানটাকে দুটো অংশে ভাগ করা যায়, এই টানটাকে দুটো অংশে ভাগ করা যায়, একটা এই বরাবর একটা হচ্ছে এই বরাবর। ঠিক সেম এই টানটাকেও দুটো অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে এই বরাবর একটা এই বরাবর। এখন খেয়াল করো এটা কি? যার সাথে সে কস, দ্যাট মিনস আমি একটু যদি বলি, মনে করো এটা থিটা, তার মানে এটা হচ্ছে টি কস থিটা। আর যার সাথে কোণ নাই সে হচ্ছে কি টি সাইন থিটা, এটা টি সাইন থিটা। আবার এটা ঠিক সেম, এ পাশে এটা কি টি কস থিটা, আর এ পাশে কি বলতো এটা টি সাইন থিটা। এখন টি কস থিটা দুইটা বিপরীত দিকে আছে এবং দুইটার মানেই সমান, যার কারণে একজন আরেকজনকে কি করে দিবে? ডিসমিস করে দিবে। এবার উপর দিয়ে কাজ করছে দুইটা বল, একটা টি সাইন থিটা ওর জন্য আর একটা টি সাইন থিটা এই সুতার জন্য। তাহলে উপরের দিকে মোট বল কত? টি সাইন থিটা প্লাস টি সাইন থিটা, দুইজন। এই ঊর্ধ্বমুখী বল এবং নিম্নমুখী বল সমান হয়। যদি সমান হয় বস্তু ফ্রেমটা ওখানে ঝুলে থাকবে। যদি ডাব্লিউ যদি বেশি হয় তাহলে ছিঁড়ে পড়ে যাবে। বোঝা গেছে কেন? যেহেতু ছিঁড়ে পড়ে যায় নাই, তার মানে ঊর্ধ্বমুখী মোট বল হচ্ছে এটা, এর সাথে কে সমান? এর সাথে হচ্ছে ডাব্লিউ সমান। দ্যাট মিনস ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি? এই দুটো যোগ করলে 2t sin থিটা। বুঝতে পারছো? তার মানে উত্তর হচ্ছে এ 2t sin থিটা। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা দেখবো নিউটনের গতির তৃতীয় সূত্র। কি বললো? ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ। দেখো ক্রিয়া বল এদিকে, প্রতিক্রিয়া বল তার অপোজিটে। হ্যাঁ, তার মানে মধ্যবর্তী কোণ কত? 180 পাই রেডিয়ান। বলো সেম, এটা ক্রিয়া প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ 180, ওটাও সেম। হ্যাঁ বললো সাইকেলের ব্যাগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? আমরা জানি ব্যাগ যদি দিয়ে কাজ করে তার অপোজিটে কি কাজ করবে? ফ্রিকশন, রাইট? তার মানে 180। দেখো মধ্যবর্তী কোণ 180। বলছে গাছের একটি আপেল পৃথিবীকে এফ প্রাইম বলে আকর্ষণ করছে। পৃথিবী আপেলকে এফ বলে আকর্ষণ করছে, নিচের কোনটি সঠিক? কি বললো? গাছের একটি আপেল পৃথিবীকে এফ প্রাইম বলে আকর্ষণ করছে। আগে একটা গাছ আঁকো, একটা আপেল আঁকো, এই যে এটা আপেল।
পৃথিবী আপেলকে এফ বলে আকর্ষণ করছে, এফ। নিচের কোনটি সঠিক? এফ ইকুয়াল টু এফ প্রাইম, ঠিক আছে। প্রত্যেক ক্রিয়ারে সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এই আর কি। পৃথিবীকে এফ প্রাইম বলে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে এফ বলে আকর্ষণ করছে। হ্যাঁ, একজন আরেকজনকে আকর্ষণ করছে, ভালো বুঝতে পারছি কিনা? ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান, এই। এবার একটু খেয়াল করো, ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? ভরবেগের মাত্রা সমীকরণ, ভরবেগ। দেখো মাত্রা বের করার নিয়ম, ভরবেগ বলছে না, পৃথিবীর সবচেয়ে সহজ সংজ্ঞা, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরের মাত্রা কি? এম। বি এর মাত্রা কি? এলটি ইনভার্স 1। বুঝছো? সঠিক উত্তরে বুঝছো কিনা? এই। এবার বললো যে ভরবেগ ও ভরবেগের নিত্য সূত্র। বললো ভরবেগের মাত্রা কোনটি? একটু আগে দেখছো এটা, বস্তুর গতি জড়তা নিচের কোনটি সমানুপাতিক? বলছে বস্তুর গতি জড়তা, গতি জড়তা ভরবেগের সমানুপাতিক। ভরবেগ যত বেশি হবে আর গতি জড়তা তত বেশি হবে। বুঝতে পারছো কিনা? এই খেয়াল করো, ভরবেগ যত বেশি হবে গতি জড়তা তত বেশি হবে, এই। এবার 3 কেজি ও 5 কেজি ভরের বস্তুদ্বয় 30 কেজি মিটার পার সেকেন্ড ও 50 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ নিয়ে একই দিকে চলছে, নিচের কোনটি সঠিক? সংঘর্ষের পর তারা একই দিকে চলবে, সংঘর্ষের পর তারা বিপরীত দিকে চলবে, সংঘর্ষের পর তারা স্থির হয়ে যাবে, তাদের মধ্যে কোনো সংঘর্ষ ঘটবে না। আগে একটু দেখি হচ্ছে আমরা একটা জিনিস দেখবো, যেহেতু এখানে ভর দেওয়া আছে, এখানে ভরবেগ দেওয়া আছে, আমরা দেখব তাদের চলা অবস্থায় টাইম কত। ঠিক আছে, আমরা জানি বলতো আমরা কি জানি? আচ্ছা, এখান থেকে আমরা ডেল পি, তো ডেল পিকে যদি ভর দিয়ে ভাগ করি, দেখো ডেল পিকে যদি আমরা ভর দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি কত? ডেল পি কত? 30 কেজি মিটার ইনভার্স 1। আমরা এখানে একটা ভেলোসিটি পাবো, ঠিক আছে। এখানে হচ্ছে কত? ভর কত? এটার জন্য এটা না 3 কেজি। বলতো আমরা ডেল পিকে এম দিয়ে ভাগ করলে ভেলোসিটি পাবো, বুঝছো? তাহলে বলতো কি পাচ্ছি? 3 কেজি কাটলে এখান থেকে পাবো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আবার দেখো ডেল পিকে আবার পরেরটা এম দিয়ে করো, ডেল পি কত? ডেল পি হচ্ছে 50-এর জন্য 50 কেজি মিটার পার সেকেন্ড, আর 5 কেজি দিয়ে ভাগ করো, ভর দিয়ে ভাগ করো 5, তাহলে কত পাচ্ছ? 5 কেজি দিয়ে যদি ভাগ করো তাহলে পাচ্ছ কি? কেজি কেজি যাবে গা, 50 থেকে 5, 50 ডিভাইড বাই 5 মানে কত? 10 মিটার পার সেকেন্ড, একটা ভেলোসিটি পাইছো। মজার বিষয় হচ্ছে দুইটা বস্তু কিন্তু সেম ভেলোসিটিতে যাচ্ছে। আচ্ছা, একটু খেয়াল করো, দুইটা বস্তু যদি একই দিকে যদি সেম, দুইটা বস্তু একই দিকে সেম ভেলোসিটিতে যদি যায় তাহলে বলতো তারা কি সংঘর্ষ হবে? সংঘর্ষ হবে না। একটা কম একটা বেশি তো হলে সংঘর্ষ হবে, বুঝতে পারছো কিনা? মনে রাখবা, সামনেরটার ভেলোসিটি কম, পেছনেরটার ভেলোসিটি বেশি হলে তাহলে কি সংঘর্ষ হবে। যদি সামনেরটা যদি বেশি হয়, পেছনটা যদি কম হয়, সংঘর্ষ হবে না। আবার দুইটা যদি সমানও হয়, সংঘর্ষ হবে না। তার মানে তাদের মধ্যে কোনো সংঘর্ষ ঘটবেই না, যেহেতু দুইটার ভেলোসিটি কি? সেম। আচ্ছা, এবার দেখি 4 নিউটন বল একটি বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করবে, ভরবেগের পরিবর্তন কত? তার মানে কত নিউটনের বল? 4 নিউটনের একটা বল। আমি একটু চেক করি যে ঠিক আছে কিনা। ভিডিও ঠিক আছে, রেকর্ডিং পারফেক্ট। আচ্ছা, 4 নিউটন বল এফ কত সেকেন্ডে? সময় 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করবে। হ্যাঁ, ধ্রুব বল আর কি, ঠিক আছে। ভরবেগের পরিবর্তন কত? এই যে এফ আর বলের মধ্যে সম্পর্ক আমরা কি জানি? এই গাদাইয়া বলো না, এই গাদা। এফ মানে কি? ডেল পি বাই টি, তাই না? কি বের করতে হচ্ছে? ভরবেগের পরিবর্তন ডেল পি, যেহেতু বলছে ডেল পি ইকুয়াল টু কি? এফ ইন্টু টি। এফ কত? এফ হচ্ছে 4, টি হচ্ছে 1, তার মানে 4 কেজি মিটার পার সেকেন্ড 1। 4 কেজি, 4 এটা ভুলে আসছে, 4 কেজি মিটার পার সেকেন্ড। এগুলো মুখোমুখি উত্তর, এগুলো দ্রুত পারা যায়, ঠিক আছে। এগুলো নিয়ে তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো, তোমরা আরো নিজে আরো ভয় লাগাই দাও। সাঁতার কাটার বৃত্তি হলো নিউটনের তৃতীয় সূত্র। সাঁতার কাটার বৃত্তি, ঠিক আছে, এটা মনে রাখবো। এবার জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক দিয়ে যেহেতু প্রশ্ন সেটা অনেক ইম্পর্টেন্ট, এটা মনোযোগ দিয়ে করো। কি বললাম? সমকোণিক বেগে ঘূর্ণায়মান বস্তুর, সমকোণিক বেগ মানে কি? ওমেগা, ঠিক আছে, ওমেগা। ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি মানে কি? ইকে। এটা ফার্স্ট একবার সলভ করেছি। জড়তার ভ্রামক মানে কত? আই। এর অনুপাত কার?
সম্পর্ক দেখাইতে বলছে, মানে ই কে ডিভাইড বাই আই এর মধ্যে সম্পর্ক। তো একটু আগে বললাম ই কে কার উপর নির্ভর করে, ই কে ডিপেন্ড করে হচ্ছে আই এর উপর। আমরা জানি হাফ আই ওমেগা স্কয়ার, আইটাকে ই কে এর নিচে আনা, আমরা আগেই করাইছি। হাফ যেটা আছে, হাফ তো ধ্রুবক সমানুপাতিক ওমেগা স্কয়ার, তার মানে গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাতটা হচ্ছে কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এই বলে ঘূর্ণায়মান বস্তুর জড়তা পরিমাণ করা হয়। দেখো ঘূর্ণায়মান বস্তুর জড়তা পরিমাণ করার জন্য জড়তা কি এম ইকুয়াল টু আর স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে জড়তা পরিমাণ করা হচ্ছে মানে আই। মনে রাখবা স্থির বস্তুর জড়তা মাপার জন্য ইউজ করা হয় এম, আর ঘূর্ণায়মান বস্তুর জড়তা মাপার জন্য ইউজ করা হয় কি আই ইকুয়াল টু এম স্কয়ার। একটু বলি জড়তার ভ্রামক আর ভরের মধ্যে তফাৎটা কি শিখে রাখো। এটা আমার এখানে টপিক না, এমনি শিখে রাখো, এটা আমি নর্মালি থিওরিতে পড়াই। একটা বস্তু ধরে নাও, এই বস্তুটা কত আমার আলগাতে কষ্ট হবে না বেশি হবে সেটা আমরা বুঝবো কি দিয়ে, এম দিয়ে, মাস দিয়ে। ঠিক আছে, আর একটা বস্তু ঘুরাবো এভাবে ঘুরাবো, ঠিক আছে, এবং ঘুরাইতে কষ্ট বেশি হবে না কম হবে সেটা ডিপেন্ড করবে কি দিয়ে, সেটা হচ্ছে জড়তার ভ্রামক দিয়ে। বুঝতে পারছো? এই তার মানে ঘূর্ণায়মান বস্তুর জড়তার পরিমাণ করা হয় জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কয়ার। এবার একটু খেয়াল করো জড়তার ভ্রামকের একক কোনটি, যেহেতু জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কয়ার, একক তুমি বের করতে পারবা। ভর মানে কেজি, আর মানে হচ্ছে মিটার স্কয়ার। সো এটা মুখস্থ করার দরকার নেই, কেজি মিটার স্কয়ার। এটা কি কোনটি জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল উপপাদ্য। মনে রাখবা জড়তার ভ্রামকের দুইটি উপপাদ্য। ঠিক আছে, একটি হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, আরটা হচ্ছে সমান্তরাল উপপাদ্য। ঠিক আছে, দেখো লম্ব অক্ষ উপপাদ্যটা কি জানো, আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। হ্যাঁ, অবশ্য মনে রাখবা এটা যদি একটা বস্তু হয় তলের উপর হচ্ছে আই এক্স থাকবে আর আই ওয়াই থাকবে, আর তাদের লম্ব বরাবর থাকবে হচ্ছে আই জেড। ঠিক আছে, এই সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে কি জানো, একটা বস্তু তার নিজ অক্ষ বরাবর ঘুরবে এবং সে আরেকটা বস্তু আরেকটা অক্ষের চারপাশে ঘুরবে। বুঝতে পারছো? এই তার মানে এই দুটো অক্ষ সমান্তরাল, তাই সমান্তরাল অক্ষ উপপাদ্য বলা হয়। এখন একটু খেয়াল করো তো, সমান্তরাল অক্ষ উপপাদ্য আই ইকুয়াল টু, মনে রাখবে এটা আই জি প্লাস এম এইচ স্কোয়ার। হ্যাঁ, এটা মনে রাখবে, এগুলো হচ্ছে ডিটেলস তোমাদেরকে পড়ানো হয়। তাহলে এখানে কি আছে, আই জি প্লাস আই এম জি এম এইচ স্কোয়ার এবং সমান্তরাল, এটা ক্লিয়ার? আচ্ছা, এবার কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে, জড়তার ভ্রামক বস্তুর কিসের উপর নির্ভর করে, জড়তার ভ্রামক বস্তুর, এটা একটা বস্তু, তো বস্তু যদি ঘুরে জড়তার ভ্রামক আই, জড়তার ভ্রামক নির্ভর করবে হচ্ছে এম এর উপর এবং কি অক্ষ হতে তার দূরত্বের উপর আর, তার মানে ভর ও ঘূর্ণন অক্ষের উপর জড়তার ভ্রামক নির্ভর করে। এবার বলো নিচের কোনটি স্কেলার রাশি। স্কেলার রাশি তোমরা জানো, মনে রাখো জড়তার ভ্রামক একটি স্কেলার রাশি। ক্লিয়ার? বলের ভ্রামক মানে হচ্ছে টর্ক বোঝাচ্ছে, কণিক ভরবেগ, কেন্দ্রমুখী বল, এগুলো হচ্ছে কি স্কেলার, এগুলো হচ্ছে ভেক্টর রাশি, এগুলো সবগুলো ভেক্টর। বুঝছো? আর এটা হচ্ছে কি স্কেলার। ঠিক আছে, জড়তার ভ্রামক। এটা বললাম কি একটি চাকার জড়তার ভ্রামক দেওয়া আছে এত 5 ইন্টু আই ইকুয়াল টু 5 ইন্টু 10⁻³ কেজি মিটার স্কয়ার। এটি প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করছে। প্রতি সেকেন্ডে কয়বার? 20 বার। তার মানে টাইম যখন 1 সেকেন্ড, তার মানে সে কতবার আবর্তন করছে? 20 বার। বুঝো, চাকাটিকে 20 সেকেন্ডে থামানো হলে ইহার গতি কত হবে? অর্থাৎ চাকাকে কয় সেকেন্ড থামাইছো? 20 সেকেন্ড। একটু খেয়াল করবা, এটা দিয়ে তোমাকে বোঝানো হচ্ছে ওমেগা নট, আদি বেগ বলে দিল। এখন তোমাকে শেষ বেগ বলে দিছে, শেষ কণিক বেগ 0, মানে থামাই ফেলছে। চাকা ঘুরতেছিল ওমেগা নট আদি বেগ নিয়ে এবং থামাই ফেলছে কত? 0 হয়ে গেছে, কণিক বেগটা 0 হয়ে গেছে। তার মানে ইহার কণিক ত্বরণ কত হবে? কণিক ত্বরণ আলফা। এখন আমরা জানি, ছোটবেলায় শিখছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি শিখছি না? এটাকে একটু মডিফাই করে আমরা কণিক বেগ, যেহেতু ঘূর্ণন দিয়ে কথাবার্তা, সেহেতু এটাকে একটু মডিফাই করা যায়। আমরা যেখানে লিখি ভি সেখানে লিখতে পারি হচ্ছে কি ওমেগা কণিক বেগ, যেখানে রৈখিক বেগ সেখানে ওমেগা লিখতে পারি, যেখানে আদি বেগ সেখানে আমরা ওমেগা লিখতে পারি, যেখানে এ সেখানে আমরা আলফা লিখতে পারি। এটা হচ্ছে রৈখিক ত্বরণ, এটা হচ্ছে কণিক ত্বরণ, আর টাইম তলয় সেম।
সবার জন্য, রৈখিক কণিকের জন্য সবার জন্য সেম। ঠিক আছে, এটা হচ্ছে রৈখিক গতির জন্য সূত্র, আর এটা হচ্ছে কণিক গতির জন্য সূত্র। এখন তোমাকে বলে দিল ওমেগা, ওমেগা 0 বলে দিল, ওমেগা নট বলে দিল, হ্যাঁ এটা প্লাস, এটা আবার টি ধরিও না, এটা প্লাস। ঠিক আছে, আলফা টি, আলফা বের করতে বলছে, কোনো সমস্যা নেই। তুমি এভাবে বের করতে পারো, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ নট, ডাব্লিউ নটকে বসানো আলফা টি, আলফাকে রাখো, আলফাকে যদি পাশে রাখি টিটাকে নিচে নিয়ে আসো, আলফা ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট নিচে টি। এখন একটু খেয়াল করতে হবে, ওমেগা নট আমাদের জানা নাই, ওমেগা নট কীভাবে বের করবো? ধরো একবার ওমেগা বের করার সূত্র হচ্ছে কি জানো, 2 পাই n বাই টি। এখন ভাইয়াকে বলো 2 পাই, খেয়াল করো 2 পাই n কতবার, 20 বার ঘুরেছে, ইন্টু 20, সময় কত 1 সেকেন্ড। তাহলে হিসাব করো তো কত আসে, 2 ইন্টু 3.1416, দেখা যাচ্ছে? হ্যাঁ 3.1416 কত আসে, ইন্টু 20, নিচে 1 সেকেন্ড আসা হচ্ছে 125.64, 125.664। ঠিক আছে, এখন সেটা এখানে বসাবো। তাহলে ওমেগা কত, ওমেগা 0, দেখো ভালো করে খেয়াল করো, এটা 0 মাইনাস এটা কত লেখা আছে 125.664। টি কত, টি হচ্ছে ওই যে বললো না টি কত সেকেন্ড, 20 সেকেন্ডে থামানো হয়েছে, 20 সেকেন্ডে থামানো হয়েছে, ডিভাইড বাই 20, ডিভাইড বাই 20, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে কি বের করতে বলছে, কৌণিক ত্বরণ কত হবে আলফা, তাহলে কত আসে। আচ্ছা এটা হচ্ছে যেহেতু পায়ে রাখছে, আমরা এই ভ্যালুটা আর বসাবো না, এটা পায়ে শিফট করব। ঠিক আছে, তাহলে চলো একটু শিফট করি, যেহেতু এটা প্রশ্নটা বড়, একটু 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 কষ্ট করো, যে হচ্ছে একটু ছোটো করে দিই। ঠিক আছে, প্রশ্ন একটু ছোটো করে দিই, তাহলে একটু করতে সলভ করতে সুবিধা হবে। এটা লক করে দিই, দেখি এই অংশটুকু আমি বাদ দিই, মনোযোগ দাও, এটা তো তোমরা বুঝতে পারছো। এখান থেকে সলভ করে, ঠিক আছে, মনোযোগ দাও। আলফাটা এবার আস, চলো আলফা তো এখানে ওমেগা, ওমেগা কত 0, দেখো তুমি আমি এখান থেকে ক্যালকুলেশন করে আসি, এখানে ভ্যালুগুলো এখানে না বসে, ওমেগা কত, ওমেগা হচ্ছে 0, আর ওমেগা নট কত, ওমেগা নট বললাম 2 পাই n বাই টি আলফা টি। খেয়াল করো এখানে লিখতে পারে মাইনাস 2 পাই n কত, n হচ্ছে 20 বার, টাইম কত, m কত, টাইম হচ্ছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড, সরি এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা বলছে কি প্রতি সেকেন্ডে 20 বার ঘুরতেছে, এটা হচ্ছে 1 সেকেন্ড। ঠিক আছে, এই আচ্ছা ইকুয়াল টু আলফা, এখানে টাইম কত, এখানে টাইমটা হচ্ছে 20, এবার দেখি কাটাকাটি কি যায়, 20 কাটাকাটি। ঠিক আছে, তার থাকে হচ্ছে কি আলফা ইকুয়াল টু মাইনাস 2 পাই, যেটা মন্দন হয়েছে, যেহেতু এখানে মাইনাস দেয় নাই তাহলে তুমি 2 পাই রেডিয়ান পার সেকেন্ড বসাই দিতেই পারো। বুঝতে পারছো? এই এটা করলেই বুঝতে পারবা। তাহলে আমরা কি করলাম, আমরা জানি জড়তার ভ্রামক। আচ্ছা এবার একটা মজার বিষয় দেখো, এই প্রশ্নের মধ্যে এই জড়তার ভ্রামক লাগেই নেই। তো অনেক সময় আমরা যখন জড়তার ভ্রামককে যখন দেখে চিন্তা করি, আমরা বলি আল্লাহ জড়তার ভ্রামক সূত্র কি মাথায় আসতেছে না, এটার সাথে এটা সম্পর্ক কি মাথায় আসতেছে না। সো এটা আমাদের ডিরেক্ট কনফিউশন করার জন্য। তার মানে মাঝে মাঝে মনে রাখবা প্রশ্নের মধ্যে সব ভ্যালু আছে মানে হচ্ছে কি সবগুলো ম্যাথে খাটাতে হবে তা কিন্তু না। বুঝে গেছে কিনা? এই ক্লিয়ার? বারবার মাইক্রোফোন চেক করতেছি যে হঠাৎ অফ হয়ে যায় কিনা, সাউন্ড অনেক বেশি সমস্যা, বুঝছো? এই আচ্ছা ক্লিয়ার। তার মানে মান দেওয়া আছে কিন্তু এটা ব্যবহার করে নেই, লাগতেছে না তাই ব্যবহার করে নেই। ওকে গেল, বুঝলাম। আচ্ছা তো আমরা এখানে কি করলাম, যেহেতু আবর্তন করতেছে কত সেকেন্ডে আবর্তন করতেছে মানে একটা চিন্তা করে একটা ঘুরতেছে প্রতি সেকেন্ডে 20 বার, তার মানে আমরা ওমেগা নট পেয়ে যাবো এই দুইটা থেকে, টি আর এন থেকে। ঠিক আছে,
আচ্ছা কিভাবে পাই, ওমেগা নট ইকুয়াল টু কি জানি, ওই যে 2 পাই n/t, এটা এখানে জানবো, ঠিক আছে। আর ওমেগা কত, 0, কেন, এটি থেমে গেছে, 20 সেকেন্ড পর থেমে গেছে, থামানো হয়ে গেছে, ঠিক আছে। এরপর কৌণিক ত্বরণ মানে আলফা বের করতে বলছে। আমরা জানি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখান থেকে আমরা সমীকরণ বের করতে পারি ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, এখান থেকে ক্যালকুলেশন করতেই পারো, বুঝছো। আচ্ছা গেল। এবার বললো একটি চাকার জড়তার ভ্রামক বলে দিছে আই, বলে দিছে 5 কেজি মিটার স্কয়ার, চাকাটির ঘূর্ণন গতিশক্তি ইকে বলে দিল 10⁵ জুল। গতিশক্তিতে ঘুরতে কত কৌণিক বেগের প্রয়োজন হবে। তাহলে বললো কি একটি চাকার জড়তার ভ্রামক এত কেজি মিটার স্কয়ার, আর চাকাটি এত গতিশক্তি নিয়ে ঘুরতে কত কৌণিক বেগের প্রয়োজন হবে। কৌণিক বেগ আর গতিশক্তি এবং জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক হচ্ছে কি, আই ইকুয়াল টু ইকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার, ঠিক আছে, আই ওমেগা স্কয়ার। মনে করি এটা মুখস্থ রাখতে পারছো না, তোমার কাছে এটা মনে আছে না, রৈখিক বেগের ইকে ইকুয়াল টু কি হাফ আই, ইকে ইকুয়াল টু হাফ কি গতিশক্তি, রৈখিক বেগের শক্তি কি হাফ এম স্কয়ার না। যখন কৌণিক বলবে, যখন কৌণিক গতিশক্তি কি হবে জানো, কৌণিক গতিশক্তি যখন বলবে হাফটা ঠিক থাকবে, এম এর জায়গায় আমরা যেহেতু কৌণিক বলছে আই ধরবো, আর ভি এর জায়গায় আমরা কৌণিক বেগ ধরবো, এটা রৈখিক বেগ, এটা কৌণিক বেগ, তাহলে মুখস্থ হয়ে গেছে। এবার বলো তো কি হবে, ওমেগা বের করতে বলছে, আই দেওয়া আছে ইকে দেওয়া আছে, তাহলে বলো 2 ডিভাইড বাই আই ইকুয়াল টু ওমেগা স্কয়ার, 2টাকে এখানে আনছি, আইটাকে নিচে নামাইছি। এবার বলো তো ওমেগা স্কয়ার কি হবে, ওমেগা ইকুয়াল টু √2 ডিভাইড বাই আই, স্কয়ারটাকে পাশে পাঠাচ্ছি, রুট করে। আমরা দেখছো মানে একটা জিনিস, তোমরা দেখো বারবার কেন চেক করতে হয়, এবার বুঝো কি চলে গেছে, সাউন্ড চলে গেছে, এখন আরেকটা চালু করছি এই, তাহলে চলো, মনে হয় আগেরটার ক্ষেত্রে সাউন্ড চলে গেছে গা। আচ্ছা আমরা কি করলাম, আচ্ছা এবার একটু জড়তার ভ্রামকগুলো শেখাবো, ঠিক আছে। আচ্ছা তাও আগেরটা একটু দেখো, আগেরটা আবারও বলি,
এখানে তোমার কি দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে প্রতি মিনিটে 602 বার ঘুরে, ঠিক আছে। তাহলে প্রতি মিনিট আই বের করতে বলছে, এন দেওয়া আছে 602 বার, টাইম প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। এবার ওমেগা 2πn/t এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা ওমেগাকে বের করে নিছি। এবার আমরা জানি ইকে এবং ইকে ইকুয়াল টু কি হাফ আই ওমেগা স্কয়ার, ইকে এবং আই ওমেগার মধ্যে সম্পর্ক এটা। এখান থেকে আমরা কি বের করলাম, আইটাকে বের করলাম, ঠিক আছে, 1.21 আসছে। ওকে, তাহলে উত্তরে কিন্তু আমরা দেখাই ফেলছি, রাইট। আচ্ছা, এবার আসো আমরা দেখি কিছু গ্রাফ দেখাবো, মানে এখানে কিছু ভাইয়া কি দিলাম বলো, এখানে ভাইয়া হচ্ছে কিছু বস্তুর জন্য জড়তার ভ্রামক দিলাম, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, আমরা একটু শেখাই, কারণ হচ্ছে আগে যখন দেখাবো, ভালো করে খেয়াল করো, আগে যখন হচ্ছে তোমাকে এটা শেখাবো, তোমার এমসিকিউগুলো শেখানোর আগে জানতে হবে তোমাকে। এটা ভাইয়া করে দিচ্ছি যে একদমই মুখস্থ যেরকম না, চলো শেখাই। ধরে নাও এটা একটা মনে করো বস্তু, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে একটা অক্ষ, এটা হচ্ছে একটা বস্তু দণ্ড, ঠিক আছে, একটা দণ্ড মনে করো। দণ্ডর কিরে একটা দণ্ড আঁকি, এটা মনে করো একটা দণ্ড, ঠিক আছে। মনে করো এই দণ্ডটা, এবার চিন্তা করো এই দণ্ডটা এবার ওখানে ঘুরতেছে, এক প্রান্ত হয়ে ঘুরতেছে। তাহলে এক প্রান্ত হয়ে ঘুরলে আমরা জড়তার ভ্রামক কি জানি, দেখো তো, এবার যদি ঘুরে দণ্ডের দৈর্ঘ্য যদি এল হয়, আমরা জড়তার ভ্রামক কি জানি, আই ইকুয়াল টু 1/3 ml²। এম হচ্ছে দণ্ডটার ভর, এল হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, ঠিক আছে, এভাবে করে ঘুরতেছে। তার জড়তার ভ্রামক দেখলা এটার জন্য। এবার হচ্ছে যদি ঠিক মনে করো এরকম হয়, কই রে, এটা দণ্ডটা যদি দণ্ডের মাঝখানে যদি অক্ষ হয়, অর্থাৎ এভাবে করে, এটা দণ্ড তো তার মাঝখানে অক্ষ এভাবে করে ঘুরছে, যদি এরকম হয় কি হবে, এটার দৈর্ঘ্য থাকবে এল, ঘুরতেছে, মনে করো দণ্ডটা ঘুরতেছে ঠিক এভাবে করে ঘুরতেছে যেখানে দেখতে পাচ্ছ। তার মানে তার জন্য জড়তার ভ্রামক কত, আই ইকুয়াল টু 1/12 ml²। এম হচ্ছে বস্তুর ভর আর এল হচ্ছে দৈর্ঘ্য। ঠিক একইভাবে আমরা জানি কি, যদি একটা চাকতি হয়, দেখো চাকতি যদি হয়, এরকম একটা চাকতি, মনে করো একটা কয়েন চিন্তা করো, বাসায় কয়েন আছে না, কয়েন মানে টাকা আর কি, টাকার কয়েন চিন্তা করো, এই কয়েনটাকে এভাবে রাখছো এবং এটা এক্সিস, এই এক্সিসকে কেন্দ্র করে কয়েনটা ঘুরতেছে, তখন জড়তার ভ্রামক আই ইকুয়াল টু হাফ mr²। আরটা হচ্ছে এই কয়েনের ব্যাসার্ধ, এমটা হচ্ছে কয়েনের ভর। এবার মনে করো বাসায় একটা চুড়ি, হাতের চুড়ি বা হচ্ছে একটা রিং চিন্তা করতে, বা একটা রিং সে একটা এক্সিসকে কেন্দ্র করে ঘুরতেছে, রাইট। এখন জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কত, mr²। এম হচ্ছে রিংয়ের ভর আর হচ্ছে রিংয়ের ব্যাসার্ধ। ঠিক তুমি এখানে কিন্তু বাকিগুলো আছে, আমি এটা আর লাগতেছে না, এখন আমি ডিলিট করে দিই এটা। মনে করো একটা নিরাইট গোলক তো বুঝো তাই না, নিরাইট গোলক মানে হচ্ছে কি একদম একটা মার্বেল চিন্তা করতে পারো, মার্বেল নিরাইট গোলক। একটা নিরাইট গোলক মনে করো একটা এক্সিসকে কেন্দ্র করে ঘুরতেছে, ঠিক আছে, একটা গোলক, মানে পৃথিবীর গ্লোব আছে না, অনেক সময় বাসা বিভিন্ন শো পিসের দোকানে, খেলনার দোকানে দেখবা গ্লোব ঘুরতেছে। তাহলে একটা এক্সিসকে কেন্দ্র করতে ঘুরে, তাই না, ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা, তখন যেহেতু পৃথিবী একটা নিরাইট বা মার্বেল একটা নিরাইট, তার জন্য যত ভ্রামক হবে 2/5 mr²। এম হচ্ছে ওই বস্তুটার ভর আর হচ্ছে ওই বস্তুর ব্যাসার্ধ। আমার কথা বুঝতে পারছো কিনা? আর যদি মনে করো হচ্ছে কি এটা নিরাইট না হয়ে যদি ফাঁপা হইতো, এই গোলকটা যদি ফাঁপা হইতো, ফাঁপা মানে হচ্ছে কি একদম মাঝখানে খালি ফাঁপা, হ্যাঁ, গোলক কিন্তু হচ্ছে ফাঁপা গোলক,
ঠিক আছে, এরকম হলে তার জড়তার ভ্রামক I = 2/3 mr²। m হচ্ছে তার ভর, আর হচ্ছে ওই গোলকের ব্যাসার্ধ। হ্যাঁ, এই বেসিক জিনিসগুলো তোমার জানতে হবে। এরকম আরো অনেক দেওয়া আছে বইয়ের মধ্যে, তোমার এগুলা জানতে হবে মাস্ট। এগুলা একটু জানলে তাহলে তুমি এমসিকিউতে আনসার করতে পারবা, কারণ এখান থেকে একটা এমসিকিউ হবে, জড়তার ভ্রামক একটা শিওর থাকবে যে এমসিকিউ হবে। এবার বলে দেখি কি বললো। একটি পাতলা বৃত্তাকার চাকতি যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? চাকতিটা একটু বলে দিই কিরকম। ধরে নাও এটা হচ্ছে চাকতি, পাতলা চাকতিটা আমি বলি। আমি এটার কয়েকটা ভিউ দিব, ঠিক আছে। প্রথমে এটা একটা গোল কয়েন, ঠিক আছে, গোল কয়েন, এবং এটা তার ব্যাস, মানে এই অংশটুকু তুমি চিন্তা করতে পারো এটা তার কি ব্যাস, ঠিক আছে। এটাও তার ব্যাস চিন্তা করতে পারো, ঠিক আছে। আবার এখানে একটা আমরা এক্সিস চিন্তা করতে পারি, রাইট, সেটা এদিক দিয়ে আসছে। তার মানে এটার একটা ঘূর্ণন আমি যদি একটু দেখাই, খেয়াল করো, এটা যদি চাকতি হয়, চাকতির একটা ঘূর্ণন এটা তো আমরা জানি I = 1/2 mr²। এম কি? আচ্ছা, এখানে ক্যাপিটাল এম ধরছে ওরা, আমরা ক্যাপিটাল এম দিতে পারি, কোনো প্রবলেম নেই। ক্যাপিটাল mr²। এম হচ্ছে এই চাকতির ভর, আর হচ্ছে এই চাকতির কি ব্যাসার্ধ। মনে রাখবে এটা একটু চাকতি, একটা নিরেট চাকতি, কয়েন চিন্তা করতে পারো। আমার কথা বুঝছো কি বুঝো নাই? এটা কয়েন এভাবে ঘুরছে। এবার মনে করো আরেকটা হচ্ছে কি জানো, এই অ্যাক্সিসকে কেন্দ্র করে, এই অ্যাক্সিস দুইটা কিন্তু তলের উপর ঘুরছে, ঠিক আছে। দ্যাট মিনস মনে করো এভাবে করে ঘুরতেছে, এই তলের উপর ঘুরছে, ঠিক আছে, অথবা এভাবে করে ঘুরছে, রাইট, ঘুরছে, ক্লিয়ার। অর্থাৎ তুমি এটাকে একটা চাকতি চিন্তা করলে সে এভাবে করে ঘুরছে। আমার কথা বুঝছো কিনা? তাহলে বললো কি একটি পাতলা চাকতি যে কোনো ব্যাসের সাপেক্ষে, ধরো এটা চাকতি হলে এটা ব্যাস, অথবা এটা ব্যাস চিন্তা করতে পারো, যে কোনো ব্যাস, অথবা এদিকে ব্যাস চিন্তা করতে পারো, এমসটুকু ব্যাস, ওই ব্যাস বরাবর একটা অক্ষ চিন্তা করো, তার সাপেক্ষে জড়তার ভ্রামক। তার মানে এটা যদি একটা চাকতি হয়, এটা এ বরাবর, মানে এটা গোল চিন্তা করো, এই বস্তুটাকে ব্যাস বরাবর একটা অক্ষ চিন্তা করো, বস্তু ঘুরতেছে এভাবে, তাহলে হচ্ছে জড়তার ভ্রামক I কত হবে, ঠিক আছে। এটা বের করার জন্য একটা সূত্রের প্রয়োজন হয়, সেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। এটা তোমরা ক্লাস টাইমের মধ্যে বুঝতে পারছো। তোমরা যদি এটা মুখস্থ রাখবা, I = 1/2 mr² হলে যদি ব্যাস বরাবর যদি বলবো 1/4 mr²। এটা কিন্তু তোমার লম্ব অক্ষ উপপাদ্য দিয়ে কিন্তু বের করতে হয়, বুঝা গেছে কিনা? এই তো এটা ক্লাস টাইমে আমরা পড়াইছিলাম। আপাতত মনে রাখো, ব্যাস বরাবর চাকতি বললে 1/4 mr²। এখানে কি আছে 1/4 mr² আছে। তাহলে এবার দেখি, গোলাকার চাকতির পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে চক্রক্ষিতির ব্যাসার্ধ কোনটি? তাহলে চলো, একটা চাকতি, আগে চাকতিটা আঁকো, গোল চাকতি, বললো অবিলম্বভাবে গমনকারী, চাকতির পৃষ্ঠের অবিলম্বভাবে মানে পৃষ্ঠের এ বরাবর। দ্যাট মিনস আমি যদি একটু চাকতিটাকে একটু চ্যাপ্টা করে দিই, এটা হচ্ছে গোল চাকতি, গোল এক পাশ থেকে দেখতেছো মনে করো, ঠিক আছে, এক পাশ থেকে চাকতি দেখা যাচ্ছে মনে করো, ঠিক আছে। এটা চাকতি, ভালো করে আঁকার জন্য, তোমাদের বোঝার জন্য আর কি ভালো করে আঁকতেছি, ঠিক আছে, বোঝার দরকার আছে। এটা চাকতি, রাইট। এই চাকতিটার সে ঘুরছে, আগে তো এভাবে করে ঘুরলে আমরা বলে ফেলি, এভাবে করে ঘুরলে কত বলো তো, 1/2 mr²। চোখ বন্ধ করে বলে ফেলি না, বলে ফেলি। এখন একটু খেয়াল করো, চাকতিটা ধর, এটা তো চাকতি, কই আঁকে না কেন? চাকতি বললো তার অবিলম্বভাবে, মানে এই চাকতির অবিলম্ব মানে হচ্ছে কি, এটা যদি চাকতি হয়, প্লেট হয়, তার অবিলম্ব দিকে অবিলম্বভাবে স্পর্শকের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে দেখো স্পর্শক কোনটা,
আমরা জানি এই বিন্দুটা হচ্ছে স্পর্শক, ঠিক আছে? এ বরাবর একটা অ্যাক্সিস ঘুরতেছে, মানে অ্যাক্সিস দিয়ে ঘুরতেছে, অর্থাৎ বস্তুটা হচ্ছে ঘুরতেছে। দ্যাট মিনস মনে করো এটা যদি একটা গোলাকার হয়, ঠিক আছে, অর্থাৎ এটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসকে এভাবে করে কেন্দ্র করে ঘুরতেছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? এবার একটু খেয়াল করো, তার নিজের একটা অ্যাক্সিস আছে, আবার হচ্ছে সে আবার আরেকটা অ্যাক্সিসকে কেন্দ্র করে কি করে ঘুরে। তাহলে এখানে বলা হয় কি গোলাকার চাকতির পৃষ্ঠে অবিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কোনটি? আর চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলছে, তাই না? দ্যাট মিনস হচ্ছে কে বের করতে বলছে। আমরা জানি আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়াল টু √I/m। এটা মনে রাখবো। তাহলে আসি আগে এটা বের করো, এটার জন্য আই বের করো। মনে রাখবো আগে নিজ অক্ষের উপর ঘূর্ণনটা হচ্ছে আই ইকুয়াল টু, এভাবে না ঘুরে নিজ অক্ষের উপর হাফ এম আর স্কোয়ার, আই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। আবার সে আরেকটা এক্সিসের উপর ঘুরতেছে, যখন আরেকটা এক্সিসের উপর ঘুরতেছে এটা হচ্ছে আর এবং বস্তুর ভর এফ, তখন এটাকে চিন্তা করা হয় এই এক্সিসের সাপেক্ষে হলে সেটা হচ্ছে কি এম আর স্কোয়ার। এটা হচ্ছে, এটাকে আই প্রাইম ধরি, এটাকে আই ডাবল প্রাইম ধরি। এবার সমান্তরাল অক্ষ উপপাদ্য কি? এটা যোগ এটা, তার মানে আই প্রাইম প্লাস আই ডাবল প্রাইম মনে করো। দ্যাট মিনস আই প্রাইমটা কত? আই প্রাইমটা হচ্ছে এম আর স্কোয়ার, আই ডাবল প্রাইমটা কত হচ্ছে কি হাফ এম আর স্কোয়ার। অর্থাৎ সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে কি জানো? নিজ অক্ষের উপর ঘূর্ণন এবং আরেকটি অক্ষের সাথে যেটা আছে তার সাথে ঘূর্ণনের মোট যোগফলটা হচ্ছে কি সমান্তরালটা, ঠিক আছে? তাহলে এখান থেকে কত সেখানে যোগ করো, যোগ করলে মেবি হচ্ছে 3/2 এম আর স্কোয়ার আসবে, ঠিক আছে? তারপর আই পেয়ে গেছি, এই আইটা এখানে বসাও, √3/2 এম আর স্কোয়ার, আর এখান থেকে ডিভাইড বাই এম দাও, যেহেতু চক্রগতি ব্যাসার্ধ এম এম কাটাও, আর স্কোয়ার রুট হলে আর হবে, দ্যাট মিনস 3/2 আর আসবে, 3/2 আর আছে, 3/2 আর আসবে। বুঝতে পারছো? এটা হচ্ছে উত্তর। এটা তোমাদের হচ্ছে করানো হয়, অর্থাৎ হচ্ছে সমান্তরাল অক্ষপথ এবং লম্ব অক্ষপথ যখন পড়াবে তোমরা এই টপিকটা অনেক ভালো করে আলোচনা করে দিবে। বুঝতে পারছো কিনা? আর এই প্রশ্নের মধ্যে কিছুটা কি আছে, কিছু মানে ল্যাকিংস আছে, বাট আমরা তো উত্তর দেখেছি, তো উত্তর দেখে কিন্তু আমরা খুব সহজে সেটা আনসার করতে পারি। বোঝা গেছে কিনা? এই উত্তর দেখেছি বলে তাই আমরা এটা জানতে পারছি, বাট এই ম্যাথটাতে কিছুটা ভুল কিন্তু আছে, ঠিক আছে? এই আচ্ছা, এবার আমরা যদি একটু বলি পরবর্তী প্রশ্নটা, সেটা হচ্ছে এমভরের ও আই দৈর্ঘ্যের সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্য অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? একটু দ্রুত বলি। এমভরের এবং এল দৈর্ঘ্যের সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের অবিলম্বভাবে গমনকারী, তার মানে এটা যদি এল হয়, বস্তুর ভর যদি এম, দৈর্ঘ্য কি এল, এবং কিভাবে মধ্যবিন্দু দিয়ে, না মধ্যবিন্দু দিয়ে, তার মানে এটা কি আই ইকুয়াল টু কি শিখছো? এটা 1/12 এম এল স্কোয়ার, সূত্র এম এল স্কোয়ার ডিভাইড বাই 12। বৃত্তাকার চাকতির পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক নিচের কোনটি? বুঝতে পারছো? চাকতি তার মানে একটু আগে করছো, এটা হচ্ছে একটা চাকতি, এটা তার নিজের অক্ষ, এটা তার স্পর্শক অবিলম্বভাবে আছে, ঘুরছে ঠিক আগের মতো। কি বললা? এটা মানে কি বললা? হাফ এম আর স্কোয়ার। আর এটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার হচ্ছে নিজের এক্সিস বরাবর ঘূর্ণন, আর এটার জন্য হচ্ছে কি এই এক্সিসের জন্য এটা হচ্ছে একটা বস্তু এম, তার দূরত্ব আর, তাহলে এই এক্সিসের জন্য এম আর স্কোয়ার। এই দুইটাকে আমরা কি করবো? যোগ করবো, পাবো কি 3/2 এম আর স্কোয়ার, তাই না? জড়তার ভ্রামক নিচের কোনটি? 3/2 এম আর স্কোয়ার। বুঝা গেছে কিনা? এই গেল। এবার বললো গোলাকার চাকতি বা পাতের পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে। গোলাকার চাকতি বলছে পাতের পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে
জড়তার ভ্রামক, এটা তো জানো আই ইকুয়াল টু এটা যেহেতু চাকতি হাফ mr স্কয়ার। ক্লিয়ার? এবার এম বরের ও আর ব্যাসার্ধে একটি চাকতি তার সাথে লম্ব বরাবর কোনো অক্ষের সাপেক্ষে ঘুরছে, জড়তার ভ্রামক কত? এটা সেম সেম না? আর জড়তার ভ্রামক হ্যাঁ অবিলম্বভাবে সেম, এটা সেম প্রশ্ন, ঠিক আছে? হাফ mr স্কয়ার বাই 2। এবার বললো পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ, আমরা জানি জড়তার ভ্রামক হচ্ছে চাকতির জড়তার ভ্রামক কত? হাফ mr স্কয়ার, রাইট? এম আর স্কয়ার মনে করো। ক্লিয়ার? আচ্ছা এটা চাকতির। আর চক্রগতির ব্যাসার্ধ জানি আমরা কে ইকুয়াল টু আই বাই এম। তাহলে বলতো আই কত? আই এখানে দেওয়া আছে হাফ এম আর স্কয়ার, আর ভর কত? এম। এম এম কাটাও, পাবা কি 1/√2 আর, মানে আর বাই সরি এটা না, এটা না, r/√2 এটা আনসার। বুঝতে পারছো? চক্রগতির ব্যাসার্ধ। নির্দিষ্ট বরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? ঠিক আছে? আচ্ছা আমরা একটু দেখি সব ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক আছে, দেখি। বললো যে নির্দিষ্ট ভর এম, ঠিক আছে, চাকতির ব্যাসার্ধ অর্ধেক আর প্রাইম ইকুয়াল টু r/2 করতে হবে, বুঝছো? বা বলতে পারো আর ইকুয়াল টু আর প্রাইম বাই 2, সরি নতুন না, আর প্রাইম ইকুয়াল টু r/2। যে নির্দিষ্ট বরের কোনো চাকতির ব্যাসার্ধ কি করলো? অর্ধেক করলো, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? আমার কথা বুঝতে পারছো কি না? এই তাহলে একটু দেখি। চাকতি এটা তো চাকতির জন্য আমরা জানি কি আই ইকুয়াল টু হাফ mr স্কয়ার, রাইট? এম আর স্কয়ার ক্যাপিটাল আর দি। এখন ব্যাসার্ধ কি করবো বললাম? ব্যাসার্ধ অর্ধেক করে দিব, অর্থাৎ আর প্রাইম ইকুয়াল টু r/2 করে দিব। তার মানে করো তাহলে নতুন জড়তার ভ্রামক হবে আই ইকুয়াল টু হাফ, ভর তো সেম থাকবেন বাট নতুন আর প্রাইম স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে নতুন জড়তার ভ্রামক, হাফ এম তো আর প্রাইম স্কয়ার মানে কি? আর প্রাইম মানে r/2, তাহলে r/2 স্কয়ার। আর প্রাইম মানে তো r/2 বসালাম, তাহলে কি পাচ্ছি বলো তো? হাফ এম আর স্কয়ার বাই 4। এখান থেকে একটা কাজ করো, সাজায় লিখো, 1/4কে সামনে আনো, হাফ এম আর স্কয়ার। আবার এটা সমান কি লিখতে পারি? আবার এটা সমান এটা লিখতে পারি না? 1/4 আই। তার মানে আমরা পাচ্ছি আই প্রাইম ইকুয়াল টু 1/4 আই। দ্যাট মিনস কি বললো? নির্দিষ্ট বরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? তার মানে নতুন জড়তার ভ্রামক হবে কি 1/4 গুণ পূর্বের, তার মানে 1/4 হবে। ঠিক আছে? ক্লিয়ার না? আচ্ছা কেন্দ্রগামী একটু ভালো করে খেয়াল করো, নির্দিষ্ট এটার কিন্তু ব্যাসার্ধ কি করলাম? অর্ধেক হয়েছে, তার মানে যেটা অর্ধেক করে নিয়ে আছে পূর্বেরটার 1/4 গুণ হয়েছে। বুঝতে পারছো? 1/4 হয়েছে। এবার বললো কি কোনো সরু এবং সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ওই দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কত গুণ? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বললো যে একটা সরু দণ্ড এক প্রান্ত আছে এবং আরেকটা আছে একদম মিডল আছে, দুইটার দৈর্ঘ্য সেম, দুইটা এটার দৈর্ঘ্য এল, এটার দৈর্ঘ্য এল, এটার মাসও এম, এটার ভরও এম। বুঝছো? একটার এক প্রান্ত দিয়ে গেছে, আরেকটা হচ্ছে কি মধ্যবিন্দু দিয়ে গেছে। তার মধ্যবিন্দু দিয়ে গেলে আমরা জানি কি 1/12 ml স্কয়ার, আর এক প্রান্ত দিয়ে গেলে 1/1/3 ml স্কয়ার। এখন বললো এটাকে মনে হয় I1 ধরি, এটাকে I2 ধরি। এখন বললো যে জড়তার ভ্রামক ওই দণ্ডের মধ্যবিন্দু গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এর কত গুণ? মানে একটা আরেকটার কত গুণ? একটা একটা কি কত গুণ? আমরা একটু দেখি। আমরা কোনটায় কি ধরছি? প্রথমে দেওয়া আছে এক প্রান্ত দিয়ে লম্বভাবে, তার মানে এটাকে আমাদের I1 ধরা উচিত, এটাকে আমরা I1 ধরি। আর এটাকে কি ধরবো? এটাকে আমরা I2 ধরি। এক প্রান্তেরটার সাথে
মধ্যবিন্দুটার এই দুইজনের মধ্যে একজন আরেকজনের কত গুণ। তার মানে আমরা কি করবো, এটাকে 1 নং ইকুয়েশনটাকে 2 নং ইকুয়েশন ধরে, ঠিক আছে, আমরা 2/1 করে দিই। 2/1 যদি করি তাহলে কি পাবো, I1 / I2। I1 কত বলো তো, I1 কত বলো, I1 হচ্ছে এটা 1/3 ml², আর এটা কত 1/12 ml²। ml² কাটাও, তাহলে কি পাচ্ছ বলো তো, এখানে দেখো 1/3 × 12/1, তার মানে 4। দ্যাট মিনস তুমি পাইলা কি, I1 / I2 = 4 না, 4। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো বলো তো, I2টাকে পাশে নিয়ে যাও, তাহলে I1 = লিখতে পারো 4I2। দ্যাট মিনস আমি বলতে পারি I1টা হচ্ছে এক প্রান্তেরটা, আর I2টা হচ্ছে কি মধ্যবিন্দুতে গমনকারী অক্ষটা। তাহলে মধ্যবিন্দুর গমনকারী অক্ষর 4 গুণ হচ্ছে কি এক প্রান্তেরটা, তার মানে এক প্রান্তটা মধ্যবিন্দুর 4 গুণ, তার মানে কত গুণ, আনসার 4 গুণ। ভালো করে পড়ো, ঠিক আছে। আচ্ছা, এবার বললে একটি চাকার ভর 10 কেজি হবে, এটা কেজি, আর 10 কেজি না, এটা মানে গ্রাম হবে, সরি এটা মানে একটু কারেকশন করতে হবে। 10 কেজি, আচ্ছা ম্যাথ করলে আমরা বলতে পারবো। চাকার ভর আপাতত 10 কেজি ধরে নিই, ঠিক আছে, 10 কেজি ধরে নিই। এখানে চাকার ভর 10 কেজি, আর এখানে বললো কি চাকার ব্যাসার্ধ কত, 0.5 মিটার। 0.5 মিটার হলে এর জড়তার ভ্রামক কত হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা চাকার ভর, সরি চক্রগতি ব্যাসার্ধ বলছে, তার মানে কে বলছে, ভর বলছে m, মনে করো 10 কেজি, আর চক্রগতি ব্যাসার্ধ কে বলছে কত, 0.5 মিটার, ঠিক আছে। এই চক্রগতি ব্যাসার্ধের একক কিন্তু মিটার। আমরা জানি কি I = mk², রাইট। হ্যাঁ, তাহলে I কত, এটা হচ্ছে 10, k কত 0.5 হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করো কত, ক্যালকুলেটর কই, না ক্যালকুলেটর কই, ওই ক্যালকুলেটর সামনে। আচ্ছা, আমাদের খুব দ্রুত হচ্ছে মাইক্রোফোনের চার্জ চলে যেতে পারে। 10 × 0.5 হোল স্কয়ার 2.5 কেজি মিটার স্কয়ার, ঠিক আছে। এই তাহলে এটা 10 কেজি, ঠিক আছে। এবার হচ্ছে 2 গ্রাম বরের একটি বস্তুকে কত গ্রাম, 2 গ্রাম মানে কত, 2 গ্রামকে কেজি দিতে হলে 2/1000 ডিভাইডেড বাই কত আসবে, 2 × 10⁻³ 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার। একটি সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে, একটা বস্তুকে ঘোরানো হচ্ছে, রাইট। বস্তুর যথাক্রম সেম, তো I = mr²। m কত, m তো এত ভর, হ্যাঁ এত কেজি দিছি, এত কেজি নিয়ে গেছি, আর এর সাথে কাকে গুণ করব, এর সাথে আমরা 10 সেন্টিমিটার মানে 0.1কে গুণ করব, কত আসে, m হচ্ছে 2 × 10⁻³ আর এটা কত, এটা হচ্ছে 10 সেন্টিমিটার 0.01 সেন্টিমিটার স্কয়ার। তাহলে করি চলো, তাহলে × 0.01 স্কয়ার, 2 × 10⁻, এটা কেন আসতেছে, ওয়েট, এটা আমরা কি করলাম, mr², আনসার কি ভুল আছে, ওয়েট, এটা 2 গ্রাম বড় একটি বস্তুকে এত একটি বস্তুর যত I = mr², তো m কত, 2 গ্রাম না, 2 গ্রামকে আমরা কেজিতে নিয়ে যাব, 1000, সরি 1000 দিয়ে কেন করবো, 2/1000। অনেকক্ষণ ধরে ম্যাথ করতেছি, তো 1 ঘন্টা 30 মিনিট ধরে পড়াচ্ছি, মাথা হ্যাং হয়ে আছে। আচ্ছা যাই হোক, এত ইন্টু 0.01 হোল স্কয়ার, তাহলে কত আসে, 2 × 10⁻⁻7। তাহলে একটু প্রশ্নের মধ্যে একটু ভুল আছে, এত সেন্টিমিটার না, এটাকে মিটার করলে 0.01, সরি 0.01 না,
দেখছো মাথা হ্যাং হয়ে আছে। এখানে লিখছি 0.1, এখানে লিখলাম কি দেখছো এটা 0.1। ঠিক আছে, মিলছে এবার -3 এবার মিলবে ইনশাআল্লাহ ইন্টু 0.1 হোল স্কয়ার কত আসলো 2 × 10⁻⁵ দ্যাট মিনস 2 এটা আনসার, সরি আনসার হচ্ছে কি এটা। ঠিক আছে, ক্লিয়ার কিনা? ওকে, 0.00 ওকে এটা আসে, দ্যাট মিনস এটা আসলে এভাবে 2 × তোমার 10⁻⁵ আসছে আর কি। সো ওরা চালাই করে এটা কি করলো তোমার হচ্ছে কি ওরা এই ভ্যালুটা দিল আর কি। এই ভ্যালুটা তুমি এখানে সাথে কনভার্ট করতে পারবা, শেষ। আচ্ছা, বলছে কি একই ভর ও ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকতি, ভর এবং ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকতি এবং একটি রিং এর কেন্দ্র দিয়ে অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে চক্রগতি ব্যাসার্ধের অনুপাত। তো আমরা দুইটার ক্ষেত্রে চক্রগতি ব্যাসার্ধ বের করতে হবে। সো একটু ম্যাথ একটু বড় হবে, সো আমি একটু প্রশ্নটা ছোট করে দিই, প্রশ্নটা একটু ছোট করে দিচ্ছি। ঠিক আছে, একটু ম্যাথটা বড় হবে তো, সো একটু ছোট করে দিই। কি বললো? একই ভর বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকতি। তার মানে একটা চাকতি হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে কি রিং। রিং রিং এখন দুজনের ভর সেম বলছে, দুজনের ভর কি ভরও সেম, ব্যাসার্ধ কি সেম। তার মানে ওর জন্য আমরা কি বের করতে পারি, আই হচ্ছে চাকতির জন্য কি হাফ mr², আর রিং এর জন্য কি হাফ mr²। ঠিক আছে, একটাকে I1 ধরি, একটাকে I2 ধরি, এটা হাফ mr², এটা শুধু mr²। এবার কি বের করতে হবে, তাদের চক্রগতির ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে কে ইকুয়াল টু কি জানি, ওটা k1 ধরি, √I1/m জানি, আর এটা জানি কি k2 মানে কি √I2/m। এটা চক্রগতির ব্যাসার্ধ বের করে নিচ্ছি। তাহলে বলো তো, তাহলে বলো কি হবে, ওর জন্য করো কি হবে √, তো I2 কত mr², নিচে m, তাহলে mm কাটাও পাবা কি আর পাবা। আর এটার ক্ষেত্রে I1 কত হাফ mr² রুট, আর নিচে m, mm কাটাও তাহলে পাবা কি r/√2। এবার k2 এটা k1 তাই না, এবার k1 ডিভাইডেড বাই k2 করো, তাহলে কি পাচ্ছ k1 পাচ্ছ কত r/√2, আর k2 কত পাইছো r, করো r/√2 ইন্টু 1/r, আর কাটাকাটি গেলে 1/√2, 1/√2। দ্যাট মিনস এটা হচ্ছে কি k1 অনুপাত k2। আমরা k1 অনুপাত k2 যদি করি তাহলে আমরা পাবো 1 অনুপাত √2, আর k2 অনুপাত k1 করলে √2 অনুপাত 1 পাবো। লেখা কি যাচ্ছে 1√2, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, শেষ। এবার হচ্ছে কি সমকৌণিক বেগে ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণন গতিশক্তি ওমেগা, ঘূর্ণন গতিশক্তি ইকে। হ্যাঁ, ইকে ইকুয়াল টু কি বলতো হাফ I⍵²। এটাকে কনস্ট্যান্ট চিন্তা করলে ইকে সমানুপাতিক ω²। তার মানে ঘূর্ণন গতিশক্তি সমকৌণিক বলছে তো, মানে ওমেগা আমরা কনস্ট্যান্ট চিন্তা করতে পারবো। I ইকুয়াল টু হাফ ইকে ইকুয়াল টু হাফ I⍵²। আমার কথা বুঝছো? তার মানে যেহেতু সমকৌণিক বলছে ওমেগা আর হাফ এই দুইটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এই অংশটুকু আর এই অংশটুকু কনস্ট্যান্ট চিন্তা করলে ইকে সমানুপাতিক I। তার মানে ঘূর্ণন গতিশক্তি জড়তার ভ্রামকের সমানুপাতিক, I এর সমানুপাতিক। I তো মানে হচ্ছে জড়তার ভ্রামক, বুঝতে পারছো? আচ্ছা, আমাদের মনে হয় শেষ হয়ে গেছে। আচ্ছা, আমাদের খুব কষ্ট হইলো, কয়েক ঘন্টা হচ্ছে যাই না, 1.5 ঘন্টা প্লাস হয়ে গেছে মনে হয়। আচ্ছা, আমাদের শেষ হয়েছে। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2তে বাকি ম্যাথগুলো নিয়ে আসবো। অর্থাৎ এখানে আছে ভরবেগের সংরক্ষণ নীতি, বাকি আছে ঘর্ষণ বল, তারপর হচ্ছে আরও কি আছে এক্স্যাক্টলি তোমার কৌণিক ব্যাগ আছে, কৌণিক ব্যাগ থেকে কেন্দ্রমুখী বল থেকে মাস্ট একটা কোয়েশ্চেন হবে এই। আচ্ছা, যেগুলো পড়ে সেগুলো ভালো করে পড়ো,
এবং কমেন্টে জানাও কেমন লাগছে ক্লাসটা। আল্লাহ হাফেজ।